স্বাগত জানাই আপনাকে অডিও গ্রন্থ চ্যানেলে। এখানে আমরা শব্দের মাধুর্যে তুলে আনি বিশ্ব সাহিত্যের অমূল্য রত্ন, চিরন্তন দর্শন, সময়ের সাহসী চিন্তা আর জ্ঞানভাণ্ডারের শ্রেষ্ঠ রচনাগুলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শুনুন এমন সব বইয়ের কণ্ঠস্বর যা বদলে দিতে পারে আপনার দৃষ্টিভঙ্গি, আপনার জীবন। সম্ভবত এই লেখায় প্রকাশিত চিন্তাগুলো এখনও এমনভাবে পরিচিত বা জনপ্রিয় হয়ে ওঠেনি যাতে এগুলো সবার সমর্থন পেতে পারে। দীর্ঘদিন ধরে কোনো একটি বিষয়কে ভুল না মনে করলে সেটি অনেক সময় সঠিক বলেই মনে হয়, আর যখন কেউ তা ভুল বলে প্রশ্ন তোলে তখন শুরুতে প্রচলিত নিয়মের পক্ষে জোরালো আপত্তি দেখা দেয়। তবে এই উত্তেজনা বেশিদিন থাকে না, যুক্তির চেয়েও সময় মানুষের মনকে বদলে দেয়। ক্ষমতার দীর্ঘ ও নির্মম অপব্যবহারই সাধারণত সেই ক্ষমতার বৈধতা নিয়ে প্রশ্ন তোলে, আর এমন বিষয় নিয়েও প্রশ্ন উঠে যায় যেগুলো হয়তো কোনোদিন আলোচনার প্রয়োজন হতো না যদি না ভুক্তভোগীরা চরম কষ্টে পড়ে এর কারণ অনুসন্ধান করতে বাধ্য হতেন। এখন যেহেতু ইংল্যান্ডের রাজা নিজস্ব দাবিতে সংসদকে সমর্থন দিচ্ছেন এবং এই দেশের সাধারণ মানুষ এই দুই পক্ষের মিলিত নিপীড়নের শিকার, তাই তাদের পূর্ণ অধিকার রয়েছে দুই পক্ষেরই দাবি খতিয়ে দেখার এবং যেটি অন্যায় দখল হিসাবে প্রতীয়মান হয় তা প্রত্যাখ্যান করার। এই লেখায় লেখক সচেতনভাবে ব্যক্তিগতভাবে কাউকে নিয়ে কিছু বলেননি, না প্রশংসা না সমালোচনা, কারণ জ্ঞানী ও নীতিবান মানুষদের সুনামের জন্য একটি পুস্তিকার প্রয়োজন পড়ে না, আর যারা অযৌক্তিক বা বিরূপ মনোভাব পোষণ করেন তাদের নিয়ে অতিরিক্ত চেষ্টা করলেও লাভ হয় না। আমেরিকার এই লড়াই এক অর্থে সমগ্র মানবজাতির পক্ষেই এক লড়াই। এমন অনেক ঘটনা ঘটেছে এবং ভবিষ্যতেও ঘটবে যেগুলো কেবল একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সার্বজনীন। এসব ঘটনার মাধ্যমে সকল মানবপ্রেমীর নীতিবোধ প্রভাবিত হয় এবং এসবের পরিণতির সঙ্গে তাদের আবেগও জড়িত। একটি দেশকে আগুন ও অস্ত্রের মাধ্যমে ধ্বংস করে দেওয়া, মানুষের প্রাকৃতিক অধিকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এবং যারা সেই অধিকার রক্ষা করতে চায় তাদের সম্পূর্ণ নির্মূল করে দেওয়ার চেষ্টা করা, এসবই এমন প্রতিটি মানুষের জন্যই গুরুত্বপূর্ণ বিষয় যিনি প্রকৃতির দেওয়া হৃদয় দিয়ে কিছু অনুভব করতে পারেন। আমি নিজেকে সেই মানুষদেরই একজন মনে করি যিনি কোনো দলীয় নিন্দার তোয়াক্কা না করেই সত্যকে মূল্য দেন। সরকারের উৎপত্তি ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা এবং ইংরেজ শাসন ব্যবস্থার উপর সংক্ষিপ্ত মন্তব্য। অনেক লেখক সমাজ ও সরকারকে এমনভাবে গুলিয়ে ফেলেছেন যেন এ দুয়ের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, অথচ বাস্তবে তারা একে অপরের থেকে ভিন্ন এবং তাদের উৎপত্তিও আলাদা। সমাজ গড়ে ওঠে আমাদের প্রয়োজন থেকে, আর সরকার সৃষ্টি হয় আমাদের দুষ্টতা থেকে। সমাজ আমাদের সুখ বাড়ায় কারণ এটি ভালোবাসা ও সহমর্মিতা তৈরি করে, আর সরকার কেবল আমাদের দোষ ও অপরাধ দমন করতেই কাজ করে। সমাজ বন্ধুত্ব ও সহযোগিতা বাড়ায়, সরকার ভেদাভেদ সৃষ্টি করে। সমাজ হয় অভিভাবক, সরকার হয়ে ওঠে শাস্তিদাতা। যে কোনো অবস্থায় সমাজ একটি আশীর্বাদ, কিন্তু সরকার তার সেরা অবস্থাতেও শুধু একটি প্রয়োজনীয় সমস্যা, আর তার সবচেয়ে খারাপ রূপ হয়ে ওঠে এক অসহ্য যন্ত্রণা। কারণ যদি এমন হয় যে আমরা সরকারের হাতে এমন দুর্ভোগ ভোগ করছি যা সাধারণত কোনো শাসন ব্যবস্থা ছাড়াই হতো, তখন আমাদের কষ্ট আরও বেশি মনে হয় এই ভেবে যে আমরা নিজেরাই সেই শাসনের খরচ ও শক্তি জুগিয়েছি যেটি আমাদের দমন করছে। সরকার অনেকটা পোশাকের মতো যা মানবজাতির নিষ্কলুষতা হারানোর চিহ্ন। রাজপ্রাসাদ গড়ে উঠেছে স্বর্গবাগান ধ্বংস করে। যদি মানুষের বিবেক সবসময় পরিষ্কার, একমুখী ও বাধাহীনভাবে কাজ করত, তাহলে মানুষের আর কোনো আইন প্রণেতার প্রয়োজন হতো না। কিন্তু যেহেতু বাস্তবে তা হয় না, তাই মানুষ বাধ্য হয় নিজের সম্পত্তির একাংশ ত্যাগ করতে যাতে বাকি অংশ রক্ষার ব্যবস্থা হয়। আর এটি সে করে বুদ্ধিমত্তা থেকেই, যেখানে দুটি সমস্যার মধ্যে কম ক্ষতিকরটিকে বেছে নিতে হয়। এখান থেকে কথা স্পষ্ট যে নিরাপত্তা বা সুরক্ষা হচ্ছে সরকারের মূল উদ্দেশ্য ও লক্ষ্য। ফলে যে শাসন ব্যবস্থা আমাদের সবচেয়ে কম খরচে সবচেয়ে বেশি উপকারে নিরাপত্তা দিতে পারে, সেটিই সবার চেয়ে উত্তম। সরকারের প্রকৃত উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা বোঝার জন্য চলুন কল্পনা করি একদল মানুষ পৃথিবীর কোনো নির্জন জায়গায় গিয়েছে যেখানে অন্য কোনো সমাজ বা দেশের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
এভাবেই তো কোনো দেশ বা পৃথিবীর প্রথম জনবসতি শুরু হয়েছিল। এই স্বাভাবিক স্বাধীন অবস্থায় তাদের প্রথম ভাবনা হবে সমাজ গঠন। এজন্য হাজারো কারণ থাকবে। কারণ একজন মানুষের একার শক্তি তার প্রয়োজন মেটাতে যথেষ্ট নয়, আর তার মনও চিরদিন একা থাকার জন্য উপযুক্ত নয়। তাই সে বাধ্য হবে অন্যের সহায়তা ও সহযোগিতা খুঁজতে, এবং সেই অন্য মানুষটিও পাল্টা একই প্রয়োজন অনুভব করবে। 4-5 জন একসঙ্গে মিললে একটি মোটামুটি ঘর বানানো সম্ভব হবে, কিন্তু একজন মানুষ হয়তো সারা জীবন পরিশ্রম করেও কিছু করতে পারত না। কাঠ কাটার পর সে তা একা সরাতে পারবে না, সরালেও তুলতে পারবে না। এর মাঝে ক্ষুধা তাকে কাজ ফেলে খাবারের খোঁজে পাঠাবে, আর নানা প্রয়োজন তাকে নানা দিকে টানবে। রোগবালাই বা কোনো দুর্ঘটনা হলে সেটা হয়তো প্রাণঘাতী না হলেও তাকে এমন অবস্থায় ফেলে দেবে যে তাকে আর বেঁচে থাকা নয়, বরং ধুকে ধুকে মরাই বলা যায়। এইভাবে প্রয়োজনের তাগিদে নতুন আসা মানুষগুলো খুব দ্রুত সমাজ গঠন করবে। একে অপরের প্রতি ন্যায্য ও আন্তরিক থাকলে আইন বা সরকারের প্রয়োজন হয়তো হবে না, কিন্তু স্বর্গ ছাড়া পৃথিবীতে কিছুই অন্যায় থেকে সম্পূর্ণ নিরাপদ নয়। তাই যখন তারা প্রথম কষ্টগুলো কাটিয়ে উঠবে এবং যেসব প্রয়োজন তাদের আগে একসঙ্গে বেঁধে রেখেছিল সেগুলোর হ্রাস পাবে, তখন তারা একে অপরের প্রতি দায়িত্ব ও ভালোবাসায় শৈথিল্য দেখাবে। আর তখনই অনুভূত হবে কোনো শাসন ব্যবস্থা বা নিয়ম কানুনের প্রয়োজন যা নৈতিকতার অভাব পূরণ করবে। সম্ভবত একটি বড় গাছের নিচে সবাই জড়ো হবে। ওটাই হবে তাদের রাজভবন বা সভাস্থান। সেখানে পুরো উপনিবেশ একত্রিত হয়ে জনস্বার্থের বিষয়ে আলোচনা করবে। সম্ভবত তাদের প্রথম নিয়মকানুনের নাম হবে নিয়মাবলী, যেগুলো মান্য করানোর জন্য শাস্তির বদলে শুধু সামাজিক নিন্দাই যথেষ্ট হবে। এই প্রথম সভায় প্রকৃতির অধিকার অনুযায়ী প্রতিটি মানুষই অংশগ্রহণের অধিকার রাখবে। কিন্তু যখন কোনো উপনিবেশ বা সমাজ বড় হতে থাকে, তখন জনস্বার্থ ও প্রয়োজনীয় বিষয়গুলোর পরিমাণও বাড়তে থাকে। সদস্যদের মধ্যে দূরত্বও বাড়ে। ফলে শুরুতে যেভাবে সবাই মিলে একত্র হয়ে সিদ্ধান্ত নেওয়া যেত, তার সহজসাধ্য থাকে না। তখন প্রয়োজন দেখা দেয় পুরো সমাজের পক্ষ থেকে কিছু প্রতিনিধি নির্বাচন করার, যারা সবার স্বার্থ রক্ষায় আইন প্রণয়ন বা সিদ্ধান্ত গ্রহণ করবে। তারা যেন এমন হয় যাদের নিজেরাও সেই একই স্বার্থের সঙ্গে জড়িত, যাতে করে তারা যেন এমনভাবে কাজ করে যেমনটা পুরো সমাজ উপস্থিত থাকলে করত। যদি জনসংখ্যা আরও বাড়তে থাকে, তখন প্রতিনিধির সংখ্যাও বাড়ানো প্রয়োজন হয়। আবার যাতে সমাজের প্রতিটি অংশের কথা শোনা হয়, এজন্য পুরো সমাজকে ছোট ছোট অংশে ভাগ করে প্রত্যেক অংশ থেকে উপযুক্ত সংখ্যক প্রতিনিধি পাঠানো হয়। এবং নির্বাচিতরা যেন কখনো নিজস্ব স্বার্থে বিচ্ছিন্ন হয়ে না পড়ে, সেজন্য বুদ্ধিমত্তা বলে নির্বাচন বারবার করা উচিত। কারণ যখন নির্বাচিত ব্যক্তিরা কয়েক মাস পর পর আবার সাধারণ মানুষের মাঝে ফিরে আসবে, তখন তারা ভাববে তাদের যদি জনগণের বিরুদ্ধে যায়, তবে পরবর্তীতে তারাও আবার সেই সাধারণ জনগণের কাতারে পড়বে। এই ধারাবাহিক পরিবর্তন ও মেলামেশা সমাজের সব অংশের মধ্যে পারস্পরিক সহমর্মিতা তৈরি করবে। এভাবেই সরকার শক্তিশালী হয় এবং জনগণ সুখী থাকে। এটি কোনো রাজা নামের অর্থহীন ধারণার উপর নির্ভর করে না। এই হলো সরকারের উৎপত্তি ও বেড়ে ওঠার পথ, অর্থাৎ নৈতিকতার ঘাটতি পূরণ করতে এমন এক ব্যবস্থা গড়ে তোলা যাতে মানুষের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত হয়। যতই বাহ্যিক চাকচিক্য আমাদের চোখ ধাঁধিয়ে দাগ, কিংবা শব্দ আমাদের কান ভুল পথে চালাক, যতই পূর্বধারণা আমাদের ইচ্ছা বাঁকা করুক বা স্বার্থ আমাদের বোধ ঢেকে দিক, প্রকৃতি ও যুক্তির সরল কণ্ঠ বলবে এটাই সঠিক। আমি সরকারের রূপ নিয়ে আমার ভাবনা এমন একটি স্বাভাবিক নীতির উপর ভিত্তি করে গড়েছি, যা কোনো কৃত্রিম শক্তি দিয়ে ভাঙা যায় না। আর তা হল, কোনো কিছু যত বেশি সরল হয়, তত কম তা গোলমাল বা বিশৃঙ্খলার শিকার হয়, আর যখন হয়ও, তখন তা সহজে ঠিক করা যায়। এই নীতিকে সামনে রেখে আমি এখন ইংরেজ শাসন ব্যবস্থা নিয়ে কিছু কথা বলবো, যেটা নিয়ে অনেক বড়াই করা হয়। স্বীকার করি, যে সময় ইংরেজ শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল, তখনকার অন্ধকার ও দাসত্বপূর্ণ যুগের জন্য এটি ছিল সম্মানজনক। যখন সারা পৃথিবী জুলুমে ছেয়ে গিয়েছিল, তখন তার থেকে একটু মুক্তি পাওয়াও ছিল বড় এক অর্জন। কিন্তু এখন দেখা যায় এই শাসন ব্যবস্থা অসম্পূর্ণ, মাঝে মাঝে প্রচণ্ড ঝাঁকুনি খায় এবং যা প্রতিশ্রুতি দেয় তা দিতে পারে না। এটা বোঝানো সহজ,
একচেটিয়া শাসন ব্যবস্থায়, যা মানবজাতির জন্য লজ্জাজনক হলেও অন্তত একটি সুবিধা থাকে, তা সরল হয়। মানুষ জানে তাদের কষ্টের উৎস কোথায় এবং জানে সমাধানও কোথায়। কোনো ধোঁয়াশা থাকে না। কিন্তু ইংরেজ শাসন ব্যবস্থা এতটাই জটিল যে একটি জাতি বছরের পর বছর কষ্ট ভোগ করলেও বোঝা যায় না ভুলটা ঠিক কোথায়। কেউ বলে এক জায়গায়, কেউ বলে অন্য জায়গায়, আর প্রত্যেক রাজনৈতিক বিশেষজ্ঞ ভিন্ন ভিন্ন চিকিৎসা বাতলে দেন। আমি জানি স্থানীয় সংস্কার বা দীর্ঘদিন ধরে চলে আসা বিশ্বাস ছাড়ানো কঠিন। তবুও যদি আমরা ইংরেজ শাসন ব্যবস্থার মূল উপাদানগুলো বিশ্লেষণ করি, তাহলে দেখব এটি দুই পুরনো অত্যাচারের অবশেষ আর কিছু নতুন প্রজাতান্ত্রিক উপাদান মিলিয়ে তৈরি। প্রথমত রাজা, যা রাজতান্ত্রিক শাসনের বাকি অংশ। দ্বিতীয়ত লর্ড বা পীরগণ, যারা ছিল একসময়ের অভিজাত শাসনের অবশেষ। তৃতীয়ত সাধারণ মানুষ বা কমন্স, যারা নতুন প্রজাতন্ত্রের ভিত্তি, যাদের নৈতিকতার উপর ইংল্যান্ডের স্বাধীনতা নির্ভর করে। প্রথম দুই শ্রেণী বংশানুক্রমিকভাবে চলে, তাই জনগণের উপর তাদের কোনো সরাসরি নির্ভরতা নেই। ফলে সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে তারা রাষ্ট্রের স্বাধীনতায় কোনো অবদান রাখে না। যারা বলে ইংরেজ শাসন ব্যবস্থা তিনটি শক্তির সম্মিলন যা একে অপরকে রুখে রাখে, তারা হাস্যকর কথা বলে। কারণ এই কথা হয় অর্থহীন, নয়তো সরাসরি বিরোধপূর্ণ। যদি বলা হয় কমন্সরা রাজাকে নিয়ন্ত্রণ করে, তাহলে তার মানে দাঁড়ায় দুইটি কথা। প্রথমত, রাজা নিজে নির্ভরযোগ্য নন, তাকে নজরে রাখা দরকার। অর্থাৎ স্বেচ্ছাচারী ক্ষমতার লোভ রাজতন্ত্রের স্বাভাবিক রোগ। দ্বিতীয়ত, কমন্সরা সেই কাজে নিয়োজিত হওয়ায় রাজা অপেক্ষা বেশি জ্ঞানী ও বিশ্বস্ত বলে ধরে নেওয়া হয়। কিন্তু একই সংবিধান আবার রাজাকে ক্ষমতা দিয়েছে কমন্সের বিল বাতিল করার। অর্থাৎ আবার ধরে নিতে হবে রাজাই কমন্সের থেকেও বেশি জ্ঞানী। এ তো পুরোপুরি অযৌক্তিক। রাজতন্ত্রের গঠন এমন এক বিষয় যা সত্যিই অত্যন্ত হাস্যকর ও অযৌক্তিক মনে হয়। কারণ প্রথমে একজন মানুষকে তথ্য জানার সুযোগ থেকে পুরোপুরি বঞ্চিত করা হয়, অথচ সেই মানুষকেই আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিচার বিবেচনার কাজ করার ক্ষমতা দেওয়া হয়। রাজা হওয়ার কারণে একজন মানুষের জীবন একরকম দুনিয়া থেকে আলাদা হয়ে যায়, অথচ রাজার দায়িত্ব ঠিক সেই দুনিয়া সম্পর্কে সবকিছু জানা ও বোঝার দাবি রাখে। ফলে এই দুই দিক একটি অন্যটিকে ধ্বংস করে রাজা নামক চরিত্রটিকেই অর্থহীন ও অকার্যকর করে তোলে। কিছু লেখক ইংরেজ শাসন ব্যবস্থাকে এইভাবে ব্যাখ্যা করেছেন। তারা বলেন, রাজা হল এক পক্ষ, জনগণ হল আরেক পক্ষ। পীর বা লর্ডরা রাজার পক্ষে সংসদের একটি ঘর, আর কমন্স বা সাধারণ মানুষদের প্রতিনিধি আর এক ঘর। কথাগুলো শুনতে যতই সুন্দর সাজানো হোক না কেন, আসলে এই সব কিছু বিভক্ত একটি গৃহের মতো। এগুলো যতই সুন্দর শব্দে প্রকাশ করা হোক, খুঁটিয়ে দেখলে বোঝা যায় এগুলোর ভেতরে ফাঁপা কথা ছাড়া কিচ্ছু নেই। অনেক সময় এমন হয়, কোনো বিষয় নিয়ে যত সুন্দর শব্দে ব্যাখ্যা দেওয়া হোক, যদি সেই বিষয় বাস্তবে অস্তিত্বহীন বা মানুষের বোধগম্যতার বাইরে হয়, তবে সেসব শব্দ শুধু কানে বাজে, বুদ্ধিতে আলো জ্বালায় না। এ ধরনের ব্যাখ্যার মাঝেই লুকিয়ে থাকে এক পূর্ব প্রশ্ন: রাজা এমন ক্ষমতা পেল কোথা থেকে, যাকে জনগণ বিশ্বাস করতে ভয় পায় এবং যার ক্ষমতা সবসময় নিয়ন্ত্রণ করতে হয়? এমন একটি ক্ষমতা জ্ঞানী ও সচেতন কোনো জনগণ কখনো কাউকে দিতে পারে না। আবার এমন কোনো ক্ষমতা যাকে সব সময় রুখে রাখতে হয়, সেটিকে খোদা বা প্রকৃতি থেকেও আসে বলা যায় না। অথচ ইংরেজ শাসন ব্যবস্থায় যে ব্যবস্থা রাখা হয়েছে, তাতে ধরে নেওয়া হয়েছে এমন একটি ক্ষমতা রয়েছে। কিন্তু এই ব্যবস্থা সেই ক্ষমতা নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট নয়, কারণ ব্যবস্থাটি যা করতে চায় তা করতে পারে না অথবা করতে চায় না। পুরো বিষয়টি নিজেরই ধ্বংস ডেকে আনে। যেমন বড় কোনো ওজন সবসময় ছোট ওজনকে ওপরের দিকে তুলবে, অথবা একটি যন্ত্রের সব চাকা একসঙ্গে ঘুরলেও তা মূলত একটি কেন্দ্রীয় শক্তিতেই চালিত হয়। এখন প্রশ্ন হল, শাসন ব্যবস্থার ভেতরে সবচেয়ে বেশি ওজন বা ক্ষমতা কার হাতে? সেটিই শেষ পর্যন্ত পুরো শাসন চালায়। যদিও অন্যরা সেটিকে একটু থামিয়ে রাখতে পারেন বা যাকে আমরা বলি চেক বা নিয়ন্ত্রণ করতে পারেন, তবুও যতক্ষণ পর্যন্ত তারা সম্পূর্ণ থামাতে পারছেন না, ততক্ষণ পর্যন্ত সেই প্রথম শক্তি শেষ পর্যন্ত নিজের ইচ্ছামতো এগিয়ে যাবে। হয়তো ধীরে এগোবে, কিন্তু সময়ের সাথে সে লক্ষ্য পূরণ করবেই। কথা আলাদা করে বলার দরকার নেই যে ইংরেজ শাসন ব্যবস্থায় এই সর্বোচ্চ শক্তি বা ওজন রাজমুকুট বা রাজতন্ত্রের হাতে, আর রাজা তার প্রভাব বা গুরুত্ব রাখে মূলত দুটি কারণে।
পদ ও ভাতা বা চাকরি ও বেতন দেওয়ার ক্ষমতা। ফলে আমরা হয়তো একদিকে একনায়কতন্ত্রের দরজা বন্ধ করেছি, কিন্তু অন্যদিকে সেই দরজার চাবি আবার রাজার হাতে দিয়ে বসেছি। ইংরেজরা নিজেদের রাজা, লর্ড আর কমন্স নিয়ে যে অহংকার করে, সেটি অনেকাংশে যুক্তি থেকে নয়, বরং জাতিগত গর্ব থেকে আসে। সত্যি বলতে ইংল্যান্ডে হয়তো ব্যক্তিগত নিরাপত্তা অনেক দেশের চেয়ে ভালো, কিন্তু বাস্তবে রাজার ইচ্ছেই এখানেও দেশের আইন হয়ে দাঁড়ায়। ঠিক যেমনটা ফ্রান্সে হয়, শুধু পার্থক্য হল ফ্রান্সে সেটা সরাসরি রাজার মুখ থেকে আসে, আর ইংল্যান্ডে সেটা সংসদের আইন আকারে মানুষের কাছে পৌঁছায়। চার্লস প্রথমের মৃত্যুদণ্ড শুধু রাজাদের আরেকটু ধূর্ত করেছে, ন্যায়পরায়ণ করেনি। তাই সব জাতীয় অহংকার আর পুরনো বিশ্বাস সরিয়ে রেখে খোলাখুলি কথা বলতে গেলে সত্যি হল ইংল্যান্ডের রাজমুকুট অপ্রেসিভ বা অত্যাচারী কেন নয়, তার কারণ জনগণের স্বভাব, সরকারের গঠন নয়। অর্থাৎ জনগণ সচেতন ও শক্তিশালী বলেই রাজা বেশি বাড়াবাড়ি করতে পারে না। এই সময়ে ইংরেজ শাসন ব্যবস্থার ভেতরের গঠনগত ভুলগুলো খুঁজে দেখা অত্যন্ত জরুরি, কারণ যতদিন আমরা কোনো পক্ষপাতদৃষ্ট বিশ্বাসে আটকে থাকব, ততদিন অন্যদের প্রতি যেমন ন্যায় করতে পারব না, তেমনি নিজের প্রতিও না। যেমন যে মানুষ কোনো পতিতার প্রেমে পড়েছে, সে কখনো ভালো স্ত্রী বাঁচতে পারে না বা বিচার করতে পারে না। তেমনি যে মন কোনো পচা যাওয়া শাসন ব্যবস্থার পক্ষে পক্ষপাত রাখে, সে কখনো ভালো সরকারকে চিনতে পারবে না। আপনার যদি আমাদের অডিও বুক শুনে ভালো লেগে থাকে, তাহলে লাইক দিতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী অডিও বই বা অধ্যায় আপনি সবার আগে শুনতে পারেন। আপনার কোনো বইয়ের অনুবাদ শুনতে ইচ্ছা করে? কমেন্টে জানিয়ে দিন। আপনার পছন্দ আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুনতে থাকুন অডিও গ্রন্থ। রাজতন্ত্র ও বংশানুক্রমিক শাসন ব্যবস্থা সম্পর্কে। আদিতে সৃষ্টির নিয়মে সব মানুষ ছিল সমান। এই সমতার ভাঙন ঘটেছিল পরে, কোনো বিশেষ কারণ বা পরিস্থিতির ফলে। ধনী ও গরিবের পার্থক্য অনেকটা ব্যাখ্যা করা যায়। সেটার পেছনে শুধু অবিচার বা লোভের কথা বলাই যথেষ্ট নয়। সত্যি বলতে অত্যাচার ধনীদের কারণ কম, ফলাফল বেশি। আর লোভ মানুষকে দরিদ্র হওয়া থেকে রক্ষা করলেও অনেক সময় ধনী হওয়ার সাহসটাও কেড়ে নেয়। কিন্তু এমন এক পার্থক্য আছে, যার পেছনে প্রকৃতি ও ধর্ম কোনো যুক্তি দেয় না। সেটি হল মানুষকে ভাগ করা, রাজা ও প্রজায়। নারী ও পুরুষ এটি প্রকৃতির নিয়ম, ভালো ও মন্দ এটি স্বর্গের নিয়ম। কিন্তু মানুষ জাতির মধ্যে এমন একটি শ্রেণী কিভাবে তৈরি হল, যারা বাকিদের চেয়ে অনেক উঁচুতে, এক নতুন জাতি বা প্রজাতির মতো আলাদা? এ প্রশ্ন গুরুত্ব দিয়ে ভেবে দেখা উচিত। আর জানতে হবে, এই শ্রেণী মানুষের জন্য কল্যাণ বয়ে আনে নাকি দুর্ভাগ্য। পবিত্র ধর্মগ্রন্থের হিসেব অনুযায়ী পৃথিবীর প্রাচীন যুগে কোনো রাজা ছিল না, ফলে যুদ্ধেও ছিল না। কারণ যুদ্ধের মূল কারণই হচ্ছে রাজার অহংকার। উদাহরণ হিসেবে বলা যায়, হল্যান্ড দীর্ঘদিন রাজা ছাড়া থেকেও ইউরোপের অন্য সব রাজতান্ত্রিক রাষ্ট্রের তুলনায় অনেক বেশি শান্তি ভোগ করেছে। ইতিহাসও এই কথাই বলে। আদিপুরুষদের শান্ত ও সহজ জীবন রাজতন্ত্রের ইতিহাসে এসেই হারিয়ে যায়। বিশ্বে রাজতন্ত্র প্রথম চালু হয়েছিল পৌতুলিকদের মাধ্যমে। সেখান থেকে ইসরায়েলিরা শিখে নিয়েছিল। এটা শয়তানের সবচেয়ে সফল আবিষ্কার, যা মূর্তিপূজা ছড়ানোর জন্য বানানো হয়েছিল। পৌতুলিকেরা তাদের মৃত রাজাদের দেবতার মতো পূজা করত, আর খ্রিস্টান জগৎ সেই পদ্ধতিকে আরও বাড়িয়ে দিয়েছে, জীবিত রাজাদেরও দেবস্বরূপ সম্মান দিয়ে। অথচ রাজা তো একটি ক্ষণস্থায়ী প্রাণী, যে যত রাজকীয় আড়ম্বরেই থাকুক না কেন, ধীরে ধীরে মাটির ধুলোর সঙ্গে মিশে যায়। এমন একজন মানুষকে পবিত্র মহিমা বলে ডাকা কতটা অন্যায়, এ নিয়ে ভাবা উচিত। যেমন একজন মানুষকে অপরের উপরে এইভাবে উঁচু করে তোলার পক্ষে প্রকৃতির সমতা যুক্তি দেয় না, তেমনি ধর্মগ্রন্থ তা সমর্থন করে না। ঈশ্বরের ইচ্ছা, যেমন গিদিয়ন এবং নবী শামুয়েলের মাধ্যমে জানানো হয়েছে, সরাসরি রাজতন্ত্রকে অসমর্থন করেছে। রাজতান্ত্রিক রাষ্ট্রে এসব বিষয় খুব সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে। কিন্তু যারা এখনও তাদের শাসন ব্যবস্থা গড়ে তুলবে, তাদের জন্য এসব কথা মনোযোগ দিয়ে শোনা উচিত। যেমন বলা হয় যে সিজারের যা প্রাপ্য তাকে তা দাও, এটি আদালত বা শাসন সংক্রান্ত ধর্মীয় নির্দেশ। কিন্তু এটা রাজতন্ত্র সমর্থনের জন্য নয়, কারণ সেই সময় ইহুদিদের কোনো রাজা ছিল না, তারা রোমানদের অধীনে ছিল। মুসার যুগ থেকে শুরু করে প্রায় ৩,০০০ বছর ইহুদিরা রাজা ছাড়াই ছিল। শুধু বিশেষ সময় ঈশ্বরের হস্তক্ষেপ ছাড়া তাদের শাসন ব্যবস্থা ছিল বিচারক এবং বংশপ্রধানদের দ্বারা পরিচালিত এক ধরনের প্রজাতন্ত্র। তখন রাজা মানা তো পাপ, কারণ তারা ঈশ্বর ছাড়া কোনো অন্য কাউকে শাসক হিসাবে স্বীকৃতি দিত না।
আজ যখন আমরা ভাবি কিভাবে রাজাদের ব্যক্তিগত মহিমাকে ঘিরে অতিরিক্ত ভক্তি শ্রদ্ধা দেখানো হয়, তখন বিস্ময় হয় না যে ঈশ্বর, যিনি সবসময় তার সম্মান রক্ষায় সতর্ক, কেন এমন শাসন ব্যবস্থাকে অপছন্দ করবেন? পবিত্র ধর্মগ্রন্থের হিসাবে রাজতন্ত্রকে ইহুদিদের পাপ হিসাবে গণ্য করা হয়েছে, যার জন্য তাদের উপর শাস্তির হুমকি আছে। সেই ঘটনার ইতিহাসটি জানা গুরুত্বপূর্ণ। ইসরায়েলিরা যখন মিদিয়ানীদের হাতে অত্যাচারিত হচ্ছিল, গিদিওন একটি ছোট সেনা নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে যান এবং ঈশ্বরের সহায়তায় বিজয় লাভ করেন। তখন ইহুদিরা এতটাই উল্লসিত হয়ে পড়ে যে তারা গিদিওনকে রাজা বানাতে চায়। বলে, তুমি এবং তোমার পুত্র এবং তোমার পুত্রের পুত্র আমাদের উপর শাসন করো। এটা শুধু রাজ্য নয়, এটি বংশানুক্রমিক রাজত্বের প্রস্তাব। কিন্তু গিদিওন পবিত্র মন নিয়ে উত্তর দেন, আমি তোমাদের শাসন করব না, আমার পুত্রও পড়বে না, তোমাদের উপর শাসন করবেন কেবল প্রভু। এর চেয়ে স্পষ্ট কথা আর হতে পারে না। গিদিওন সম্মান এড়াননি, বরং জনগণের সেই অধিকার অস্বীকার করেছেন। কোনো ভামভোলা ধন্যবাদও দেননি, বরং একজন নবীর ভাষায় সোজাসুজি বলেন, তোমরা তোমাদের প্রকৃত শাসক স্বর্গের রাজাকে অবহেলা করছ। এই ঘটনার প্রায় ১৩০ বছর পর ইহুদিরা আবার সেই একই ভুল করল। শামুয়েলের ২ পুত্র সৎপথে না চলায় ইহুদিরা শামুয়েলের কাছে গিয়ে বলে, তুমি তো বুড়ো হয়েছ, তোমার ছেলেরা ঠিক পথে নেই, তাই এখন আমাদের একজন রাজা দাও, যেন আমরা অন্য জাতিগুলোর মতো হই। অথচ তাদের আসল গৌরব ছিল অন্যদের মতো না হওয়ায়। শামুয়েল এতে খুব দুঃখ পেলেন। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। ঈশ্বর বললেন, ওদের কথা শোনো, কারণ ওরা তোমাকে নয়, আমাকে প্রত্যাখ্যান করেছে, যেন আমি ওদের ওপর রাজত্ব না করি। তারপর ঈশ্বর শামুয়েলকে নির্দেশ দিলেন, ওদের সতর্ক করে দাও, রাজা কেমন হবে তা ওদের জানিয়ে দাও। শামুয়েল সব কথা বললেন, রাজা তোমাদের ছেলেদের নিয়ে তার বাহিনীতে হবে, কিছু ঘোড়সাবার করবে, কিছু তার রথের সামনে দৌড়াবে, সে তোমাদের জমি ফসল, মেয়ে দাসী, সর্বোত্তম জিনিসগুলো নিজের লোকদের দিয়ে দেবে, কর আদায় করবে, তোমাদের দাসদাসী ও পশু নিজের কাজে লাগাবে, আর তখন তোমরা চিৎকার করবে তোমাদের রাজার বিরুদ্ধে, কিন্তু প্রভু তখন তোমাদের কথা শুনবেন না। এই বর্ণনা আজও অপ্রচলিত নয়। যত ভালো রাজাই থাকুক, রাজতন্ত্রের পাপের মূলটা মুছি যায় না। দাউদের প্রশংসাও শুধুমাত্র একজন ঈশ্বরভক্ত মানুষ হিসেবে, রাজা হিসেবে নয়। তবুও মানুষ শামুয়েলের কথা শোনেনি। তারা জোর করেই বলল, না, আমরা রাজা চাই, অন্যদের মতো রাজা আমাদের বিচার করবে, আমাদের যুদ্ধ করবে। শামুয়েল অনেক বোঝালেন, কিন্তু কেউ শুনল না। শেষে তিনি বললেন, আমি প্রভুর কাছে প্রার্থনা করব, তিনি বজ্র এবং বৃষ্টি পাঠাবেন, যা এখন শস্য কাটার সময় শাস্তি হবে, যাতে তোমরা বুঝতে পারো যে তোমরা কত বড় অন্যায় করেছ রাজা চেয়ে। প্রভু বজ্র এবং বৃষ্টি পাঠালেন, আর সবাই খুব ভয় পেল। তারা বলল, আমাদের জন্য প্রার্থনা করো, কারণ আমরা আমাদের পাপের সঙ্গে আরেকটি পাপ যোগ করেছি, রাজা চেয়ে। এই ধর্মগ্রন্থের অংশগুলো স্পষ্ট ও সরল, এগুলো কোনো ধোঁয়াশা রাখে না। যদি এগুলি সত্য হয়, তাহলে নিশ্চিতভাবে ঈশ্বর রাজতন্ত্রের বিরুদ্ধে, আর যদি কেউ সেটা গোপন করে রাখে, তাহলে নিশ্চয়ই সেটার পিছনে যেমন ধর্মগুরুদের চতুরতা আছে, তেমনি রাজনীতিরও চতুরতা আছে। রাজতন্ত্রের সঙ্গে সঙ্গে বংশানুক্রমিক শাসন ব্যবস্থাও যুক্ত হয়েছে। প্রথমটি আমাদের নিজের মর্যাদাকে ছোট করে, দ্বিতীয়টি ভবিষ্যৎ জন্মের জন্য অপমানজনক। কারণ সব মানুষ যখন জন্মগতভাবে সমান, তখন কারো পরিবারের বিশেষ সুবিধা চিরদিনের জন্য স্থির রাখা প্রকৃতি বিরুদ্ধ। একজন যোগ্য রাজা হতে পারে, কিন্তু তার উত্তরসূরি নিতান্ত অযোগ্যও হতে পারে। এ কথার সবচেয়ে বড় প্রমাণ হল প্রকৃতি নিজেই, কারণ প্রকৃতি প্রায়শই এমন করে যে এক বংশের রাজা হওয়ার যোগ্যতার বদলে শাসকের আসনে বসিয়ে দেয় একটা গাধাকে সিংহরূপে। দ্বিতীয়ত, যখন কোনো মানুষকে কোনো সম্মান বা পদ দেওয়া হয়, সেটি তো তার নিজের যোগ্যতা দেখেই দেওয়া হয়। কিন্তু যারা সেই সম্মান বা পদ দিয়েছিলেন, তাদের কোনো অধিকার ছিল না ভবিষ্যৎ প্রজন্মের পক্ষ থেকে চিরকালের জন্য সেই অধিকার বংশ পরম্পরায় দিয়ে যাওয়ার। ধরুন, কোনো সময় বলা হলো, আমরা তোমাকে নেতা বেছে নিলাম, এই কথা মানা যায়। কিন্তু যদি বলা হয়, তোমার সন্তান এবং তার পরবর্তী সব সন্তানও আমাদের শাসন করবে, এটা যে অন্যায় সেটার ব্যাখ্যার দরকার হয় না। কারণ এতে এমনও হতে পারে যে পরবর্তী বংশধরেরা অযোগ্য, দুর্নীতিপরায়ণ বা নির্বোধ হতে পারে। বুদ্ধিমান ব্যক্তিরা সবসময়ই বংশানুক্রমিক শাসন ব্যবস্থাকে তাচ্ছিল্য করেছে, কিন্তু এটি একবার প্রতিষ্ঠিত হলে সহজে সরানো যায় না। কেউ ভয়ে মেনে নেয়, কেউ কুসংস্কারে বিশ্বাস করে, আর যারা ক্ষমতাবান তারা রাজার সঙ্গে ভাগ বসিয়ে সাধারণ মানুষের উপর শোষণ চালায়। এটা আমরা এমন অবস্থায় ধরে নিচ্ছি যে পৃথিবীর বর্তমান রাজাদের উৎপত্তি ছিল সম্মানজনক, অথচ সম্ভবত বাস্তবতা হল, ইতিহাসের ধোঁয়াটে আবরণ সরিয়ে দেখলে দেখা যাবে প্রথম রাজা ছিল কোনো ডাকাত দলের সবচেয়ে শক্তিশালী বা সবচেয়ে চালাক নেতা। সে হয়তো লুটতলাচ করে বা মানুষকে ভয় দেখিয়ে এতটাই ক্ষমতা অর্জন করেছিল যে নিরীহ মানুষেরা নিজেদের নিরাপত্তার জন্য তার হাতে কর দিতে বাধ্য হয়েছিল।
তখন যারা তাকে নেতা বানিয়েছিল তাদের মাথায়ও ছিল না যে তার বংশধরদেরও চিরদিন শাসন করার অধিকার দিয়ে দেবে, কারণ এটা ছিল তাদের স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক। সুতরাং শুরুর যুগে বংশানুক্রমিক শাসন চলত হয়তো কোনো সৌজন্য বা সুবিধার খাতিরে, দাবির ভিত্তিতে নয়। সেই সময় লিখিত ইতিহাস বা দলিলপত্র তেমন ছিল না, শুধু মুখে মুখে চলা গল্প। ফলে কয়েক প্রজন্ম পার হয়ে গেলে লোকে কিছু অলৌকিক বা ধর্মীয় গল্প বানিয়ে এই বংশানুক্রমিক শাসনের কথা জোর করে জনগণের মধ্যে চালিয়ে দিয়েছে। যেমন মোহাম্মদের কাহিনী দিয়ে ধর্ম প্রতিষ্ঠা করা হয়েছিল, অনেকটা সেরকম ভাবি। সম্ভবত কোনো নেতার মৃত্যুর পর নতুন নেতা নির্বাচনে ঝামেলায় বিশৃঙ্খলা দেখে লোকেরা বংশানুক্রমিক শাসনকে কিছুটা সুবিধা ভেবে মেনে নিয়েছিল। শুরুতে যা ছিল শুধু সাময়িক সমাধান, পরে সেটাই অধিকার বলে দাবি করা শুরু হল। ইংল্যান্ডও এর ব্যতিক্রম নয়। উইলিয়াম দ্য কনকোয়েরারের সময় থেকে ইংল্যান্ড কিছু ভালো রাজা পেয়েছে ঠিকই, কিন্তু তার চেয়ে বেশি খারাপ রাজা পেয়েছে। আর বাস্তব কথা হল, উইলিয়াম দ্য কনকোয়েলারের রাজত্বের দাবি খুব একটা সম্মানজনক নয়। ফরাসি বংশোদ্ভূত এক ব্যক্তি সঙ্গে একদল সশস্ত্র ডাকাত নিয়ে ইংল্যান্ডে এসে সেখানকার মানুষের সম্মতি ছাড়াই নিজেকে রাজা ঘোষণা করেছিল। সরল ভাষায় বললে এটা ছিল একদম নিচুমানের একটি দখলদারি ঘটনা। এর মধ্যে কোনো পবিত্রতা ছিল না। তবে এই বংশানুক্রমিক শাসন ব্যবস্থার ভিত্তিহীনতা নিয়ে বেশি কথা বলারও দরকার নেই। যদি এখনও কেউ এর পক্ষে বিশ্বাস রাখে, তাহলে তারা একই সঙ্গে গাধা এবং সিংহকে সমানভাবে পূজা করলেও আশ্চর্যের কিছু নেই। আমি তাদের মতো বিনয়ীও হব না, আবার তাদের ভক্তিতেও বিঘ্ন ঘটাব না। তবে একটা প্রশ্ন করা যায়, প্রথম রাজা কিভাবে এলো? এর তিনটি উত্তরই হতে পারে, হয় লটারিতে, নয়তো জনগণের নির্বাচনে, নয়তো জোর জবরদস্তিতে। যদি বলা হয় প্রথম রাজা লটারিতে নির্বাচিত হয়েছিল, তাহলে সেটাই আবার পরবর্তী নির্বাচনের জন্য উদাহরণ হয়ে যায়, আর তাতে বংশানুক্রমিক শাসনের কোনো সুযোগ নেই। যেমন শাউল নবী ছিল লটারি পদ্ধতিতে নির্বাচিত, কিন্তু এরপর তার বংশ ধরে রাজত্ব চলে, এমন কথা নেই। আবার যদি বলা হয় নির্বাচনের মাধ্যমে প্রথম রাজা এসেছিল, সেটাও বংশানুক্রমিক শাসনের বিরুদ্ধ যুক্তি, কারণ প্রথম যারা ভোট দিয়ে নেতা বেছে নিয়েছিলেন তাদের সেই একবারের সিদ্ধান্ত ভবিষ্যতের শক প্রজন্মের অধিকার কেড়ে নিতে পারে না। এটা এক ধরনের অদ্ভুত কথা। যেমন বলা হয় আদমের কারণে সবাই পাপী, ঠিক তেমনি প্রথম নির্বাচকদের কারণে সবাই চিরদিনের জন্য শাসিত। দুটোই এক ধরনের অন্যায়, অবমাননাকর বন্ধন। তবে সবচেয়ে বড় যুক্তিবিদও এর চেয়ে ভালো তুলনা খুঁজে পাবে না। আর যেখানে শাসন এসেছে জোর করে, সেখানে তো কথাই নেই। কেউই জোর জবরদস্তিকে ন্যায় বলে না। আর উইলিয়াম দ্য কনকুয়েরার যে একজন দখলদার ছিল, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। বাস্তব কথা হল, ইংল্যান্ডের রাজতন্ত্রের পুরনো ইতিহাস খুব ভালোভাবে খতিয়ে দেখা যায় না, দেখলে তার ভিত্তির দুর্বলতা বেরিয়ে আসে। বংশানুক্রমিক শাসন ব্যবস্থার সবচেয়ে বড় সমস্যা শুধু এর হাস্যকরত্ব নয়, বরং এর মাধ্যমে যে অন্যায় ও অকল্যাণ ঘটে সেটাই মানুষের জন্যে আসল চিন্তার বিষয়। যদি সত্যি এমন হতো যে বংশ পরম্পরায় কেবল জ্ঞানী ও সৎ মানুষই শাসক হতেন, তাহলে একে বলা যেত সৃষ্টিকর্তার আদেশ। কিন্তু বাস্তবতা হল, এর দরজা সবসময় খুলে থাকে অযোগ্য, দুষ্টু এবং অপাত্রের জন্যে। ফলে এটি নিপীড়নের শামিন। যেসব মানুষ মনে করে তারা জন্মগতভাবে শাসক হওয়ার অধিকারী আর অন্যরা শুধু তাদের বাধ্য হওয়ার জন্যেই জন্মেছে, এমন ভাবনা তাদেরকে অহংকারী ও উদ্ধত করে তোলে। ছোটবেলা থেকেই তারা নিজেদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করতে শেখে, আর তারা যে জগতে বাস করে সেটা সাধারণ মানুষের জগতের সঙ্গে এতটাই ভিন্ন যে তারা বাস্তবতার আসল চেহারা জানার সুযোগই পায় না। তাই যখন তারা শাসনভার হাতে নেয়, দেখা যায় পুরো দেশের মধ্যে তারাই সবচেয়ে অজ্ঞ ও অযোগ্য ব্যক্তি। বংশানুক্রমিক শাসনের আরেকটি ভয়াবহ দিক হল, কোনো শিশু বা নাবালক বয়সেও সিংহাসনে বসতে পারে। তখন প্রকৃত শাসন চলে রিজেন্ট বা তত্ত্বাবধায়কদের হাতে, যারা রাজার নামে দেশ চালায়। এই অবস্থায় তাদের অসততা বা বিশ্বাসভঙ্গ করার সব সুযোগ থাকে। আবার যখন কোনো রাজা বার্ধক্যজনিত দুর্বলতা ও অসুস্থতায় ভুগতে থাকে, তখনও একই সমস্যা দেখা দেয়। এই দুই অবস্থায় সাধারণ মানুষ নানা দুর্বৃত্তের শিকার হয়, যারা শিশু রাজা বা বৃদ্ধ রাজার দুর্বলতাকে কাজে লাগায়। বংশানুক্রমিক শাসনের পক্ষে সবচেয়ে জোরালো যুক্তি হিসেবে বলা হয় এটি দেশে গৃহযুদ্ধ বা বিশৃঙ্খলা ঠেকায়। কিন্তু এটা একেবারে ভ্রান্ত কথা। ইংল্যান্ডের ইতিহাসই এর প্রমাণ। জয়লাভের পর থেকে ইংল্যান্ডে ৩০ জন রাজা ও ২ জন নাবালক শাসক ছিলেন, এবং এই সময়ের মধ্যে ৮টি গৃহযুদ্ধ ও ১৯টি বিদ্রোহ ঘটেছে। তাই বলা যায় এই শাসন ব্যবস্থা শান্তির পরিবর্তে বরং অশান্তি নিয়ে এসেছে।
ইয়র্ক এবং ল্যাঙ্কেস্টার পরিবারের মধ্যকার সিংহাসনের লড়াই বহু বছর ধরে ইংল্যান্ডকে রক্তাক্ত করেছে। হেনরি ও এডওয়ার্ডের মধ্যে 12টি বড় যুদ্ধ, অসংখ্য ছোটখাটো সংঘর্ষ ও অবরোধ হয়েছে। কখনো হেনরি বন্দী, কখনো এডওয়ার্ড বন্দী থেকে বেরিয়ে রাজপ্রাসাদে ফিরেছেন, আবার কখনো এডওয়ার্ড প্রাসাদ ছেড়ে বিদেশে পালিয়েছেন। এমন ওঠানামা চলতেই থেকেছে। পার্লামেন্ট সব সময় শক্তিশালী পক্ষকে অনুসরণ করেছে। এই দ্বন্দ্ব শুরু হয় হেনরি ষষ্ঠের সময় থেকে, আর পুরোপুরি শেষ হয় হেনরি সপ্তমের সময়, যখন দুই পরিবার একত্রিত হয়। এই পুরো ঘটনা প্রায় ৬৭ বছর ধরে চলেছিল, ১৪২২ থেকে ১৪৮৯ সাল পর্যন্ত। সংক্ষেপে বললে রাজতন্ত্র ও বংশানুক্রমিক শাসন শুধু এক বা দুইটা দেশের সমস্যা নয়, বরং গোটা দুনিয়াকে রক্ত ও ছাইয়ের মধ্যে ফেলে দিয়েছে। এটা এমন এক শাসন ব্যবস্থা যার বিরুদ্ধে সৃষ্টিকর্তা নিজে সাক্ষ্য দিয়েছেন এবং রক্তপাত তার অনিবার্য পরিণতি। যদি আমরা ভাবি রাজাদের আসল কাজ কি, তাহলে দেখা যাবে অনেক দেশে রাজাদের কোনো কাজই নেই। তারা জীবন কাটায় নিজেরা কিছু না করে, দেশের কোনো উপকার ছাড়াই। আবার সম্পূর্ণ স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থায় সব বোঝা রাজার উপর পড়ে। ধর্মগ্রন্থে দেখা যায় ইসরায়েলিরা চাইত এমন একজন রাজা যিনি বিচার করবেন এবং যুদ্ধ করবেন। কিন্তু ইংল্যান্ডের মতো দেশে, যেখানে রাজা বিচারকও নন, সেনাপতিও নন, সেখানে তার কাজ কি এটা বোঝা মুশকিল। যত বেশি কোনো সরকার প্রজাতন্ত্রের দিকে এগোয়, রাজার কাজ তত কমে যায়। ইংল্যান্ডের সরকারকে কি বলা যায়, সেটাই প্রশ্ন। কেউ কেউ একে প্রজাতন্ত্র বলেন, কিন্তু বর্তমানে একে সেই নামে ডাকাই অনুচিত। কারণ রাজা বা ক্রাউনের প্রভাব এতটাই বেশি যে এটি প্রায় ফ্রান্স বা স্পেনের মতোই রাজতান্ত্রিক হয়ে উঠেছে। মানুষ অনেক সময় শুধু নাম নিয়ে ঝগড়া করে, আসল অর্থ না বুঝেই। ইংরেজরা যে অংশ নিয়ে গর্ব করে তা হল পার্লামেন্টে নিজেদের মধ্যে থেকে প্রতিনিধি বাছাইয়ের অধিকার। এবং এটা পরিষ্কার দেখা যায় যখন এই প্রজাতান্ত্রিক নীতি দুর্বল হয়ে পড়ে, তখন দাসত্ব চলে আসে। ইংল্যান্ডে সংবিধান কেন দুর্বল ও অসুস্থ? কারণ রাজতন্ত্র প্রজাতন্ত্রের ভিত নষ্ট করেছে। রাজা পুরো সংসদকে গ্রাস করেছে। ইংল্যান্ডে রাজার কাজ বলতে আছে মূলত যুদ্ধ ঘোষণা করা আর পদবি ও সরকারি চাকরি দেওয়া। সরল ভাষায় এর মানে হল জাতিকে দরিদ্র করে দেওয়া আর মানুষকে পরস্পরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া। আর এর জন্যে বছরে ৮ লাখ পাউন্ড দেওয়া হয়, তার উপর আবার তাকে পূজা করা হয়। অথচ একজন সৎ ও ন্যায়পরায়ণ সাধারণ মানুষ সমাজ ও সৃষ্টিকর্তার চোখে যে মূল্য রাখে, সব রাজার সম্মিলিত মূল্যের চেয়েও তা বেশি। আপনার যদি আমাদের অডিও বুক শুনে ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী অডিও বই বা অধ্যায় আপনি সবার আগে শুনতে পারেন। আপনার কোনো বইয়ের অনুবাদ শুনতে ইচ্ছা করে? কমেন্টে জানিয়ে দিন। আপনার পছন্দ আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুনতে থাকুন অডিও গ্রন্থ। আমেরিকার বর্তমান অবস্থা নিয়ে ভাবনা। এই লেখায় আমি শুধু সহজ সত্য, পরিষ্কার যুক্তি এবং সাধারণ বুদ্ধির কথা বলছি। পাঠকের কাছে আমার একটিই অনুরোধ, তিনি যেন নিজেকে পক্ষপাত ও পুরনো অভ্যাস থেকে মুক্ত করেন এবং নিজের বিবেক ও অনুভূতি দিয়ে বিচার করেন। তিনি যেন একজন সত্যিকারের মানুষের মতো চিন্তা করেন এবং দৃষ্টিকে শুধু বর্তমানের মধ্যে সীমাবদ্ধ না রেখে ভবিষ্যতের প্রতিও বাড়ান। ইংল্যান্ড এবং আমেরিকার মধ্যে চলমান বিরোধ নিয়ে বহু খণ্ড বই লেখা হয়েছে। নানা শ্রেণীর মানুষ এতে অংশ নিয়েছে, নানা উদ্দেশ্যে ও নানা রকম ভাবনায়। কিন্তু সবই ব্যর্থ হয়েছে। এখন যুক্তিতর্কের সময় শেষ। শেষ কথা বলবে অস্ত্র। এই যুদ্ধের আহ্বান প্রথমে রাজার পক্ষ থেকেই এসেছে এবং মহাদেশ সেটিকে গ্রহণ করেছে। বলা হয় ব্রিটিশ সংসদের একজন মন্ত্রী, মিস্টার পেলহাম, যিনি দক্ষ ছিলেন কিন্তু নির্ভুল নন্ত্রী, একবার সংসদে সমালোচিত হয়ে বলেছিলেন, আমার সময় পর্যন্ত চললেই হল। যদি আমেরিকার জনগণ এই ভয়ঙ্কর এবং কাপুরুষিক মনোভাব পোষণ করে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম তাদের পূর্বপুরুষদের কথা ঘৃণাভরে স্মরণ করবে। সূর্য কখনো এত মহান ও মহৎ কোনো সংগ্রামের উপর আলো ফেলেনি। এটা শুধু কোনো শহর, কোনো দেশ, কোনো রাজ্য কিংবা কোনো রাজ্যের বিষয় নয়। এটা একটা মহাদেশের বিষয়, পৃথিবীর অন্তত 1/8 কথা। এটা শুধু একদিন, এক বছর কিংবা এক যুগের ব্যাপার নয়। ভবিষ্যৎ প্রজন্ম এই সংগ্রামের ফলে কম বেশি প্রভাবিত হবে, সময়ের শেষ পর্যন্ত। এখনই মহাদেশব্যাপী ঐক্য, বিশ্বাস ও সম্মানের বীজ বপনের সময়।
এখন যদি কোথাও সামান্য ফাটল দেখা দেয় তা হবে যেন তরুণ ও কোমল গাছের বাকলে সূঁচ দিয়ে নাম লেখার। গাছ যত বড় হবে সেই ক্ষতও বড় হবে, আর ভবিষ্যৎ প্রজন্ম স্পষ্টভাবে তা পড়বে। যুক্তিতর্কের থেকে অস্ত্রের পথে যাবার ফলে রাজনীতিতে এক নতুন যুগ শুরু হয়েছে, নতুন চিন্তাধারার উদ্ভব ঘটেছে। ১৯ এপ্রিল অর্থাৎ যুদ্ধ শুরু হবার আগ পর্যন্ত যা কিছু পরিকল্পনা, প্রস্তাব ছিল, সব এখন পুরনো বছরের ক্যালেন্ডারের মতো। তখন প্রযোজ্য ছিল, এখন আর প্রযোজ্য নয়। তখন দুই পক্ষই আসলে এক কথাই বলছিল, শুধু পদ্ধতিতে পার্থক্য ছিল। উভয়ের লক্ষ্য ছিল ইংল্যান্ডের সঙ্গে সংযুক্ত থাকা। এক পক্ষ বলেছিল জোর করে, আর এক পক্ষ বন্ধুত্ব দিয়ে। কিন্তু এখন দেখা যাচ্ছে প্রথমটি ব্যর্থ হয়েছে, দ্বিতীয়টি মুখ ফিরিয়ে নিয়েছে। অনেকে বলে থাকেন, ইংল্যান্ডের সঙ্গে যুক্ত থেকে আমেরিকা যেভাবে উন্নতি করেছে ভবিষ্যতেও ঠিক তেমন হবে। কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। এটা এমন যেন বলা হয় একটি শিশু দুধ খেয়ে বড় হয়েছে, তাই সারা জীবন শুধু দুধই খাবে, কখনো শক্ত খাবার খাবে না। আবার বলা প্রথম ২০ বছর যেমন ছিল বাকি জীবনও তেমনই চলবে। আমি সরাসরি বলছি, আমেরিকা ইংল্যান্ডের ছাড়া উন্নতি করত, বরং আরও বেশি করত। কারণ আমেরিকা যা উৎপাদন করে তা মানুষের প্রয়োজনীয়তা মেটায়। যতদিন ইউরোপে মানুষ খায় আমেরিকার পণ্যের বাজার থাকবে। আবার অনেকে বলে ইংল্যান্ড আমাদের রক্ষা করেছে। আসলে ইংল্যান্ড আমাদের একচেটিয়া অধিকার করেছে। সে আমাদের রক্ষা করেছে নিজের স্বার্থে। যদি দরকার হতো সে তুর্কিকেও রক্ষা করত, যদি ব্যবসা ও আধিপত্যের লাভ থাকত। আমরা অনেকদিন ভুল বিশ্বাস ও কুসংস্কারে আটকেছিলাম। আমরা অহংকার করেছি যে ইংল্যান্ড আমাদের রক্ষা করেছে, অথচ ভাবিনি সে আমাদের শত্রুদের থেকে নয়, বরং নিজের শত্রুদের থেকে রক্ষা করেছে। যারা আমাদের শত্রু ছিল না, তারা শুধু ইংল্যান্ডের শত্রু হওয়ার কারণে আমাদেরও শত্রু হয়েছে। যদি ইংল্যান্ড মহাদেশে তার দাবি ত্যাগ করত বা আমেরিকা তার উপর নির্ভরতা ছেড়ে দিত, তাহলে আমরা ফ্রান্স ও স্পেনের সাথে শান্তিতে থাকতে পারতাম। গত যুদ্ধে হ্যানোভার রাজ্যের দুর্দশা আমাদের জন্য বড় শিক্ষা। তাদের দুর্দশা দেখলে বুঝতে হবে অপ্রয়োজনীয় বন্ধনে জড়িয়ে পড়া কত বড় ক্ষতির কারণ হয়। সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টে বলা হয়েছে যে উপনিবেশগুলির মধ্যে কোনো সম্পর্ক নেই, শুধু ইংল্যান্ডের মাধ্যমে ছাড়া, অর্থাৎ পেনসিলভেনিয়া ও জার্সি এবং বাকি উপনিবেশগুলোও তারা পরস্পরের সঙ্গে সম্পর্কিত কেবল ইংল্যান্ডের মাধ্যমে। এটি অবশ্য সম্পর্ক প্রমাণ করার একটি বেশ ঘুরোপাত পদ্ধতি, কিন্তু শত্রুতা প্রমাণ করার জন্য এটা হয়তো সবচেয়ে সরাসরি ও সত্যবা উপায়। কারণ ফ্রান্স ও স্পেন কখনই আমাদের শত্রু ছিল না এবং হয়তো ভবিষ্যতেও হবে না, যদি না আমরা ব্রিটিশ প্রজারূপে তাদের বিরোধিতা করি। অর্থাৎ তারা আমাদের শত্রু হিসাবে দেখছে শুধু এই কারণে যে আমরা ব্রিটিশ সাম্রাজ্যের অধীন। কিন্তু কেউ কেউ বলেন ইংল্যান্ড আমাদের মাতৃভূমি। যদি সেটাই হয় তাহলে তাদের আচরণ আরও লজ্জাজনক, কারণ পশুরাও নিজের সন্তানকে খেয়ে ফেলে না, বর্বর লোকেরাও নিজের পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করে না। সুতরাং এই কথাটি যদি সত্যিও হয় তাহলে সেটি ইংল্যান্ডের জন্য কলঙ্কজনক। তবে বাস্তবে এটি পুরোপুরি সত্য নয়। এই মাতৃভূমি কথাটা রাজা ও তার অনুচররা চালু করেছে। উদ্দেশ্য মানুষের সরল মনে ভ্রান্ত ধারণা সৃষ্টি করা। আসলে ইংল্যান্ড নয়, ইউরোপীয় আমেরিকার প্রকৃত উৎসভূমি। এই নতুন পৃথিবী ছিল সেই সব মানুষের আশ্রয়স্থল যারা ইউরোপের নানা দেশ থেকে নাগরিক ও ধর্মীয় স্বাধীনতার সন্ধানে এখানে এসেছিলেন। তারা এসেছিলেন কোনো মায়ের স্নেহময় আহ্বানে সাড়া দিতে নয়, বরং এক নিষ্ঠুর শাসকের অত্যাচার থেকে পালিয়ে। এবং এটি এক অর্থে সত্য যে ইংল্যান্ড থেকে যে অত্যাচার তাদের পূর্বপুরুষদের বিতাড়িত করেছিল, সেই একই অত্যাচার এখনও তাদের বংশধরদের পেছনে ধাওয়া করছে। এই বিশাল ভূখণ্ডে এসে আমরা ছোট ছোট এলাকার সংকীর্ণ সীমা ভুলে যাই। ইংল্যান্ডের আয়তন মাত্র ৩৬০ মাইল, কিন্তু এখানে এসে আমরা আমাদের বন্ধুত্বের পরিধিকে বড় করি। আমরা ইউরোপের সব খ্রিস্টানদের ভাইবোন মনে করি এবং এই উদার মনস্থিতিতে গর্ববোধ করি। এটা লক্ষ্য করার আনন্দ যে মানুষের চিন্তার পরিধি কিভাবে ধাপে ধাপে বড় হচ্ছে। ইংল্যান্ডে কোনো শহরে জন্মানো একজন মানুষ প্রথমে নিজের পাড়ার লোককে বেশি আপন মনে করবে, কারণ তাদের স্বার্থ এক জায়গায় মেলে। দূরে গেলে নিজের শহরের মানুষ দেখলে তাকে শহরের লোক বলে ডাকবে, আরও দূরে অন্য কাউন্ট্রিতে গেলে কাউন্ট্রিম্যান বলবে। কিন্তু যদি ফ্রান্স বা ইউরোপের অন্য কোনো দেশে গিয়ে দেখা হয়, তখন নিজেকে আর শুধু শহরের লোক ভাববে না, বরং ইংরেজ হিসাবে পরিচয় দেবে। একইভাবে যদি ইউরোপের লোকেরা আমেরিকাতে আসে, তাহলে তারা সবাই ইউরোপীয় বলে পরিচিত হবে। ইংল্যান্ড, হল্যান্ড, জার্মানি বা সুইডেন সব মিলিয়ে আমেরিকার তুলনায় সেসব দেশের সীমা তুচ্ছ।
সুতরাং শুধু ইংল্যান্ডকে মাতৃভূমি বলা সংকীর্ণ ও স্বার্থপর। এই প্রদেশের 1/3 লোকও ইংরেজ বংশোদ্ভূত নয়। তাই আমি ইংল্যান্ডকে মা বা মাতৃভূমি বলা একেবারেই গ্রহণযোগ্য মনে করি না। তবু যদি ধরেনি যে আমরা সবাই ইংরেজ বংশোদ্ভূত, তাহলে এর মানে কি? কোনো মানে নেই। আজ যখন ইংল্যান্ড আমাদের প্রকাশ্য শত্রু, তখন পুরনো সম্পর্কের সব দাবি শেষ। এখন কেউ যদি বলে যে তাদের সঙ্গে মিল করাই আমাদের কর্তব্য, সেটি একেবারেই হাস্যকর শোনায়। এমনকি ইংল্যান্ডের বর্তমান রাজবংশের প্রথম রাজা উইলিয়াম দ্য কনকারার ছিলেন ফরাসি। ইংল্যান্ডের অর্ধেক পাল্য ফরাসি বংশোদ্ভূত ছিল। তাহলে সেই যুক্তি ধরে তো ইংল্যান্ডকেও ফ্রান্সের অধীনে যেতে হতো। অনেক সময় শোনা যায় ইংল্যান্ড ও কলোনিগুলির যৌথ শক্তি মিলে সারা পৃথিবীকে ভয় দেখাতে পারত। কিন্তু এটা শুধু কথার কথা। যুদ্ধের ফল কখনোই নিশ্চিত নয়। আর এভাবে সারা পৃথিবীর সাথে শত্রুতা করার দরকারে বাকি। আমাদের আসল পরিকল্পনা হলো ব্যবসা। যদি আমরা ব্যবসায় মনোযোগ দিই, তাহলে ইউরোপের সবাই আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চাইবে, কারণ তাদের স্বার্থ আমেরিকাকে মুক্ত বন্দর রাখায়। আমেরিকার মধ্যে সোনা বা শীত খুব একটা নেই, তাই লোভে পড়ে আমাদের দখল নিতে কেউ আসবে না। আমাদের ব্যবসাই আমাদের নিরাপত্তা। আমি সেই সব মানুষের কাছে খোলা চ্যালেঞ্জ রাখছি যারা এখনও ইংল্যান্ডের সঙ্গে মিল রেখে চলার পক্ষে। তারা যেন দেখায় আমেরিকার কোনো একটি উপকার ইংল্যান্ডের সঙ্গে সম্পর্ক রেখে হয়। আমি পুনরায় বলছি, এমন একটিও সুবিধা নেই আমাদের শস্য ইউরোপের যে কোনো বাজারে বিক্রি হবে, আর আমদানিকৃত জিনিস কিনতে গেলে টাকা দিয়েই কিনতে হবে, সেটা ইংল্যান্ড হোক বা অন্য কোনো দেশ। কিন্তু ইংল্যান্ডের সঙ্গে সম্পর্ক রেখে আমরা যে ক্ষতি আর অবিচার সইছি তার কোনো সীমা নেই। শুধু নিজের স্বার্থের কথা না ভেবে সমগ্র মানব জাতির স্বার্থের কথা ভেবে আমাদের এই বন্ধন ছিন্ন করা উচিত। কারণ ইংল্যান্ডের অধীনে থাকলে আমরা ইউরোপের নানা যুদ্ধে জড়িয়ে পড়ব, যেসব যুদ্ধে আমাদের আসলে কোনো স্বার্থ নেই, কোনো শত্রুতা নেই। আমাদের বাণিজ্যের বাজার যেহেতু পুরো ইউরোপ, তাই আমাদের উচিত ইউরোপের কোনো একটি বিশেষ দেশের সঙ্গে পক্ষপাতমূলক সম্পর্ক না রাখা। আমেরিকার সত্যিকারের স্বার্থ হল ইউরোপীয় দ্বন্দ্ব এড়িয়ে চলা। কিন্তু যতদিন আমরা ব্রিটেনের উপর নির্ভরশীল থাকব, ততদিন ব্রিটিশ রাজনীতির ভারসাম্যে আমাদের শুধু ওজন বাড়ানোর জন্য ব্যবহার করা হবে। ইউরোপে রাজ্য এত ঘন ঘন আছে যে সেখানে দীর্ঘদিন শান্তি থাকা সম্ভব নয়। যখনই ইংল্যান্ড কোনো দেশের সঙ্গে যুদ্ধে যাবে, তখনই আমেরিকার ব্যবসা নষ্ট হবে। আগের যুদ্ধের মতো নাও হতে পারে। তখন যারা এখন মিল রাখার কথা বলছে, তখন তারা আলাদা হওয়ার কথা বলবে। কারণ এমন পরিস্থিতিতে নিরপেক্ষ থাকা যুদ্ধজাহাজের সুরক্ষা থেকেও ভালো। প্রকৃতি, বিবেক সবই এখন বিচ্ছেদের পক্ষে। যারা রক্তে প্রাণ হারিয়েছে, প্রকৃতির আর্তনাদ সব যেন বলছে এখন সময় হয়েছে আলাদা হওয়ার। এমনকি ইংল্যান্ড আর আমেরিকার মধ্যকার দূরত্বও প্রমাণ করে যে একটার উপর আরেকটার কর্তৃত্ব থাকা প্রকৃতির ইচ্ছা নয়। যে সময় আমেরিকা আবিষ্কৃত হয়েছে, সেটাও এর প্রমাণ। ধর্ম সংস্কার আন্দোলনের ঠিক আগেই আমেরিকা আবিষ্কৃত হয়, যেন সৃষ্টিকর্তা জানতেন ভবিষ্যতে ধর্মীয় নির্যাতনের শিকার মানুষদের জন্যে নতুন আশ্রয় দরকার হবে। গ্রেট ব্রিটেনের এই মহাদেশের উপর কর্তৃত্ব একটি এমন শাসন ব্যবস্থা যার শেষ একদিন না একদিন হবেই। আর যিনি মন থেকে গভীরভাবে ভাবেন, তিনি কোনো প্রকৃত শান্তি বা আনন্দ অনুভব করতে পারেন না এই নিশ্চিত এবং বেদনাদায়ক উপলব্ধি নিয়ে যে যাকে তিনি বর্তমান শাসন ব্যবস্থা বলে ভাবছেন, সেটি আসলে অস্থায়ী মাত্র। একজন পিতামাতা হিসেবে আমরা কোনো আনন্দ লাভ করতে পারি না এই জেনে যে এই শাসন ব্যবস্থা এতটা স্থায়ী নয় যে আমরা যা রেখে যাব তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ থাকবে। সাধারণ যুক্তির মাধ্যমে বললে, যেহেতু আমরা আগামী প্রজন্মের উপর ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছি, তাই আমাদের সেই কাজটি সম্পন্ন করে যেতে হবে, অন্যথায় আমরা তাদের প্রতি অবিচার ও হীনতা দেখাচ্ছি। আমাদের কি কর্তব্য ঠিকভাবে নির্ধারণ করতে চাইলে আমাদের উচিত আমাদের সন্তানদের হাত ধরে ভবিষ্যতের কিছু বছর এগিয়ে গিয়ে নিজের অবস্থান কল্পনা করা। সেই উচ্চতায় দাঁড়িয়ে আমরা এমন একটি দৃশ্য দেখতে পাব যা এখনকার কিছু ভয় বা পূর্বগঠিতমূলক ধারণা আমাদের চোখের সামনে থেকে আড়াল করে রেখেছে। আমি অপ্রয়োজনে কাউকে কষ্ট দিতে চাই না, তবে আমার বিশ্বাস যারা আপোষ বা মীমাংসার পক্ষে সওয়াল করেন তারা সাধারণত 4 ধরনের মানুষের অন্তর্ভুক্ত। 1. স্বার্থন্বেষী লোক যাদের উপর বিশ্বাস করা যায় না। 2. দুর্বল চিন্তাশীল লোক যারা বুঝতে পারেন না। 3.
পক্ষপাত দুষ্ট লোক যারা বুঝতে চান না। আর 4 এমন এক শ্রেণীর মাঝারি ধরনের মানুষ যারা ইউরোপীয় বিশ্বের ব্যাপারে বাস্তবতার চেয়ে বেশি ভালো ধারণা পোষণ করেন। এবং এই শেষ শ্রেণীর লোকেরা তাদের ভুল নির্ণয়ের মাধ্যমে এই মহাদেশের জন্য সবচেয়ে বেশি বিপর্যয় ডেকে আনবে। অনেকের ভাগ্য ভালো, তারা দুঃখ কষ্টের মূল স্থান থেকে দূরে বাস করেন। তাই তারা ঠিক বুঝতে পারেন না যে আমেরিকার সম্পদ আর সম্পত্তি কতটা অনিশ্চিত অবস্থায় আছে। কিন্তু আসুন আমাদের কল্পনায় কয়েক মুহূর্তের জন্যে আমরা বোস্টনে যাই। সেই শোচনীয় অবস্থায় থাকা শহর আমাদের শেখাবে জ্ঞান এবং আমাদের শিক্ষা দেবে এমন একটি শক্তির উপর থেকে চিরতরে আস্থা তুলে নিতে, যাদের উপর কোনো ভরসা করা যায় না। সেই শহরের বাসিন্দারা যারা কয়েক মাস আগেও স্বাচ্ছন্দ্যে ও প্রাচুর্যে জীবনযাপন করতেন, এখন এমন অবস্থায় পড়েছেন যে হয় তাদের অনাহারে মরতে হবে, নয়তো ভিক্ষা করতে হবে। শহরে থাকলে নিজেদের বন্ধুদের আগুনে প্রাণ হারানোর ভয়, আর শহর ছাড়লে সৈন্যদের লুটপাটের শিকার হওয়ার ভয়। তারা এখন এমন অবস্থায় যেন মুক্তির কোনো আশা ছাড়াই বন্দী হয়ে আছেন। আর যদি তাদের সাহায্যের জন্য আক্রমণ চালানো হয়, তাহলে দুই পক্ষের রোষানজে পড়ার ঝুঁকি। নরম প্রকৃতির মানুষরা ব্রিটেনের অপরাধগুলোর প্রতি বেশি মনোযোগ দেন না এবং এখনও আশা করেন, আরে আচ্ছা, আবার বন্ধুত্ব হয়ে যাবে। কিন্তু মানুষের আবেগ ও অনুভূতি খতিয়ে দেখুন। আপোষের কথা প্রকৃতির পরীক্ষায় তুলুন আর বলুন তো, আপনি কি ভবিষ্যতে এমন এক শক্তিকে ভালোবাসতে, সম্মান করতে এবং বিশ্বস্তভাবে সেবা করতে পারবেন, যারা আপনার ভূমিতে আগুন আর তলোয়ার নিয়ে এসেছে? যদি আপনি তা না পারেন, তবে আপনি শুধু নিজেকেই ধোঁকা দিচ্ছেন এবং এই দেরির কারণে ভবিষ্যৎ প্রজন্মের সর্বনাশ দেখে আনছেন। এমন একটি সম্পর্ক যেখানে ভালোবাসা বা সম্মান নেই, তা জোর করে টিকিয়ে রাখলে সেটি কৃত্রিম ও অস্বাভাবিক হবে এবং কিছুদিনের মধ্যেই আগের চেয়েও খারাপ অবস্থায় পতিত হবে। আর যদি আপনি বলেন, না, আমরা এগুলো মাফ করতে পারব, তবে আমি প্রশ্ন করি, আপনার ঘর কি পুড়েছে? আপনার সম্পদ কি আপনার চোখের সামনে ধ্বংস হয়েছে? আপনার স্ত্রী ও সন্তান কি বিছানা বা খাদ্যহীন? আপনি কি আপনার কোনো প্রিয়জনকে তাদের হাতে হারিয়েছেন? যদি এসবে আপনার জীবনে না ঘটে থাকে, তবে আপনি তাদের অবস্থা বুঝতে পারবেন না যাদের ক্ষেত্রে তা ঘটেছে। আর যদি ঘটে থাকে এবং তারপরেও আপনি হত্যাকারীদের সঙ্গে হাত মিলাতে পারেন, তবে আপনি স্বামী, পিতা, বন্ধু বা প্রেমিক কোনো নামেরই যোগ্য নন। আপনি যেই হন, সমাজে আপনার যে কোনো পদমর্যাদা থাকুক না কেন, আপনার হৃদয়ে কাপুরুষের মনোভাব এবং চাটুকারের আত্মা ছাড়া কিছু নেই। এটা বাড়িয়ে বলা নয়, বরং প্রকৃতি যা অনুমোদন করে সেই অনুভূতি এবং আবেগ দিয়ে বিচার করা। কারণ এই অনুভূতি ছাড়া আমরা সামাজিক জীবনের কর্তব্য পালন করতে পারতাম না এবং জীবনকে উপভোগও করতে পারতাম না। আমি ভয় বা প্রতিশোধ উদ্রেক করতে চাই না, বরং আমাদের গভীর ঘুম থেকে জাগিয়ে তুলতে চাই, যেন আমরা স্থির এবং দৃঢ়ভাবে কোনো একটি লক্ষ্য ঠিক করতে পারি। ব্রিটেন বা ইউরোপের ক্ষমতা দিয়ে আমেরিকাকে জয় করা সম্ভব নয়, যদি না আমেরিকা নিজেই দেরি বা ভীরুতার কারণে নিজেকে হারায়। বর্তমান শীতকাল 100 বছরের মূল্যবান যদি আমরা সেটা সঠিকভাবে কাজে লাগাই, কিন্তু যদি তা নষ্ট বা অবহেলিত হয়, তাহলে পুরো মহাদেশই তার ফল ভোগ করবে। আর এমন ব্যক্তি যেই হোক, যে কোনো জায়গায় থাকুক, যদি সেই সময়কে নষ্ট করার কারণ হয়, তবে তার জন্য কোনো শাস্তিই যথেষ্ট নয়। যুক্তি, বুদ্ধি, বিশ্ব প্রকৃতির স্বাভাবিক নিয়ম এবং অতীতের সকল উদাহরণই বলে এই মহাদেশের আর কোনো বহিরাগত শক্তির অধীনে থাকা উচিত নয়। ব্রিটেনের সবচেয়ে আশাবাদী ব্যক্তিও তা মনে করে না। বর্তমানে কোনো মানুষের জ্ঞান বা ক্ষমতা দিয়ে এমন কোনো পরিকল্পনা করা সম্ভব নয় যা বিচ্ছেদ ছাড়া এই মহাদেশকে 1 বছরের জন্যও নিরাপত্তা দিতে পারে। আপোষ বা পুনর্মিলনের চিন্তা এখন মরীচিকা মাত্র। প্রকৃতি সেই সম্পর্ক থেকে মুখ ফিরিয়েছে এবং কৃত্রিম কোনো উপায় দিয়ে সেটাকে টিকিয়ে রাখা সম্ভব নয়। যেমন মিল্টন বলেছিলেন, যেখানে গভীর ঘৃণার ক্ষত প্রবেশ করেছে, সেখানে সত্যিকারের পুনর্মিলন কখনোই সম্ভব নয়। শান্তি প্রতিষ্ঠার জন্য যত শান্তিপূর্ণ উপায় ছিল, সবই ব্যর্থ হয়েছে। আমাদের প্রার্থনা ও আবেদন ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যাত হয়েছে এবং তা শুধু আমাদের এই উপলব্ধি বাড়িয়েছে যে রাজাদের অহংকার ও একগুয়েমি বাড়াতে সবচেয়ে বেশি কাজ করে সেই বারবার আবেদন নিবেদন। ইউরোপের রাজাদের স্বৈরাচারী হয়ে ওঠার পেছনে এই কারণটি বড় ভূমিকা রেখেছে। ডেনমার্ক ও সুইডেন তার উদাহরণ। অতএব যেহেতু মারামারি ছাড়া আর কোনো উপায় নেই, সেহেতু আল্লাহর নামে বলছি, আসুন আমরা চূড়ান্ত বিচ্ছেদে চলে যাই এবং পরবর্তী প্রজন্মকে এই ভুল বোঝা নামধারী সম্পর্ক
পিতামাতা ও সন্তান এর নামে রক্তপাতের মধ্যে ফেলে না রেখে মুক্ত করি। বললে যে তারা আর কখনো এমন চেষ্টা করবে না, সেটি শুধু অলীক কল্পনা। আমরা স্ট্যাম্প অ্যাক্ট বাতিল হওয়ার সময়ও এমন ভেবেছিলাম, কিন্তু 1-2 বছরের মধ্যেই ভুল ভাঙে। যেমনটি মনে করা যায় যে জাতি একবার পরাজিত হয়েছে, তারা আর কখনো লড়াইয়ে নামবে না। এটা বাস্তবে ঘটে না। শাসন ব্যবস্থার কথা যদি বলি, ব্রিটেনের পক্ষে এই মহাদেশের ন্যায় বিচার করা সম্ভব নয়। এর কাজ অচিরেই এত ভারী ও জটিল হয়ে উঠবে যে কয়েক হাজার মাইল দূর থেকে কোনো সুবিধাজনক বা গ্রহণযোগ্যভাবে তা পরিচালনা সম্ভব হবে না। যদি তারা আমাদের জয় করতে না পারে, তবে শাসনও করতে পারবে না। সবসময় 3-4 হাজার মাইল পেরিয়ে কোনো আবেদন নিয়ে যাওয়া, তারপর 4-5 মাস অপেক্ষা করা উত্তর পাওয়ার জন্য, আর সেই উত্তর ব্যাখ্যা করতে আবার 5-6 মাস লাগানো, কিছু বছরের মধ্যেই এই ধরনের কাজ শিশুসুলভ বোকামি বলে মনে হবে। একসময় এই পদ্ধতি যুক্তিযুক্ত ছিল, কিন্তু এখন সময় হয়েছে এটি বন্ধ করার। ছোট দ্বীপগুলো যারা নিজেদের রক্ষা করতে পারে না, তাদের দেখভালের জন্য কোনো রাজ্য এগিয়ে আসা স্বাভাবিক। কিন্তু এটা খুবই অবাস্তব যে একটা মহাদেশকে সবসময় একটি দ্বীপ দ্বারা শাসিত হতে হবে। প্রকৃতি কোথাও দেখায়নি যে উপগ্রহ তার মূল গ্রহের চেয়ে বড় হবে। আর ইংল্যান্ড ও আমেরিকার সম্পর্ক প্রকৃতির এই সাধারণ নিয়মের উল্টো। তাই এটা স্পষ্ট, তারা ভিন্ন ভিন্ন ব্যবস্থার অন্তর্ভুক্ত। ইংল্যান্ড ইউরোপের, আর আমেরিকা তার নিজের। আমি অহংকার, দলীয় পক্ষপাত বা প্রতিশোধের কারণে বিচ্ছেদ ও স্বাধীনতার পক্ষে বলছি না। আমি পরিষ্কারভাবে, দৃঢ়ভাবে এবং বিবেকের দায় থেকে বিশ্বাস করি যে এটি এই মহাদেশের প্রকৃত স্বার্থ। এর চেয়ে কম কিছু শুধু সাময়িক জোড়াতালি যা কোনো স্থায়ী সুখ দিতে পারবে না। এটি ভবিষ্যৎ প্রজন্মের কাঁধে তরবারি তুলে দিয়ে পালিয়ে যাওয়ার নামান্তর। অথচ আরেকটু এগোলেই এই মহাদেশ পৃথিবীর গৌরব হয়ে উঠতে পারে। ব্রিটেন কোনো সময় আপোষের ন্যূনতম ইচ্ছা দেখায়নি। তাই নিশ্চিত হওয়া যায় এমন কোনো শর্ত পাওয়া যাবে না যা এই মহাদেশের পক্ষে গ্রহণযোগ্য, বা যা ইতিমধ্যে রক্ত ও সম্পদের যে মূল্য আমরা দিয়েছি তার সমান। যে বিষয় নিয়ে যুদ্ধ করা হচ্ছে তা অবশ্যই খরচের সঙ্গে তুলনীয় হওয়া উচিত। নর্থ বা পুরো ঘৃণ্য গোষ্ঠীকে সরানো, এটা আমাদের ব্যয়ের মূল্য অনুযায়ী তেমন কিছুই না। বাণিজ্য সাময়িকভাবে বন্ধ হওয়া ছিল এমন এক সমস্যা যা আখিরে সব অভিযোগের ভিত্তিতে যদি সব আইন বাতিল হতো তাহলেও যথেষ্ট ছিল। কিন্তু যদি পুরো মহাদেশকে অস্ত্র তুলে নিতে হয়, যদি প্রত্যেক মানুষকে সৈনিক হতে হয়, তাহলে শুধু একটি তুচ্ছ মন্ত্রিসভার বিরুদ্ধে যুদ্ধ করা ঠিক হবে না। আমরা যদি শুধু আইন বাতিলের জন্য যুদ্ধ করি, তাহলে আমরা অতিমূল্য দিয়ে এমন একটি জিনিস কিনছি যা তার মূল্যের যোগ্য নয়। যেমন জমির দাম দিয়ে ছোট একটি গলির ঝগড়া মেটানোর চেষ্টা করা। আমি সবসময় বিশ্বাস করেছি যে এই মহাদেশের স্বাধীনতা একদিন না একদিন আসবেই, আর এই মহাদেশের দ্রুত বিকাশ দেখে বুঝেছি সেদিন খুব বেশি দূরে নয়। তাই যখন যুদ্ধ শুরু হলো, তখন এমন একটি বিষয় নিয়ে তর্ক করা অর্থহীন যা সময়ে নিজেই সমাধান করে দিত। যদি আমরা তা সত্যিকারই করতে না চাইতাম, তাহলে সেটা সম্পত্তি নষ্ট করে আইনি যোগ লড়াইয়ে খরচ করার মতো, যেখানে ভাড়াটিয়ের লিজ ঠিক শেষ হতে চলেছে। নিশ্চয়ই আমি যুদ্ধ শুরুর আগ পর্যন্ত আপোষ চাইতাম, কিন্তু 19 এপ্রিল 1775-এর সেই ভয়ানক দিনটির কথা জানার পর আমি ইংল্যান্ডের সেই শক্তিকে চিরতরে প্রত্যাখ্যান করেছি যারা রাজা বলে দাবি করেও নির্মমভাবে তার প্রজাদের রক্তপাতের সংবাদ শুনে নির্ভয়ে ঘুমাতে পারে। কিন্তু ধরুন এখন যদি আপোষ হয়, তাহলে কি হবে? আমি বলছি এই মহাদেশ ধ্বংস হবে। কেন? প্রথমত, শাসন ক্ষমতা যদি রাজার হাতে থাকে, তাহলে তিনিই এই মহাদেশের সকল আইন কার্যকর করার উপর চূড়ান্ত নিয়ন্ত্রণ রাখবেন, এবং যেহেতু তিনি স্বাধীনতার এত বড় শত্রু ও স্বায়ত্তশক্তির এত বড় লালসা প্রকাশ করেছেন, তাহলে কি তিনি এমন ব্যক্তি যা আমাদেরকে বলবেন তোমরা এমন কোনো আইন করতে পারবে না যা আমার পছন্দ নয়? আমেরিকায় এমন কোনো মানুষ কি আছে যে জানে না যে বর্তমানে এই শাসন ব্যবস্থায় আমরা কোনো আইন করতে পারি না যতক্ষণ না রাজা অনুমতি দেন? আর এমন কোনো মানুষ কি আছে যে দেখতে পায় না যে যা ঘটেছে তা বিচার করে রাজা কখনোই এমন কোনো আইন বানাতে দেবেন না যা তার স্বার্থের বিরুদ্ধে যায়? আমরা আমেরিকায় যদি আইন তৈরি না করতে পারি, তাহলেই তো আমাদের স্বাধীনতা শুরু হবে। আমাদের মাথার ওপর অন্য কেউ আইন তৈরি করলেই না। তথাকথিত আপোষ হওয়ার পরও কি কোনো সন্দেহ আছে যে রাজা তার সমস্ত ক্ষমতা ব্যবহার করবেন এই মহাদেশকে যতটা সম্ভব নিচু ও দুর্বল করে রাখার জন্য? আমরা সামনে এগোতে পারব না, বরং পিছিয়ে পড়ব, অথবা সারাক্ষণ ঝগড়া করব বা আবদার করব। আমরা ইতোমধ্যে রাজা যা চাইছেন তার চেয়ে বড় হয়ে গেছি, আর তিনি কি চেষ্টায় থাকবেন না আমাদের আবার ছোট করে দিতে? সংক্ষেপে বললে, যে শক্তি আমাদের উন্নতি দেখি ঈর্ষান্বিত, সে কি আমাদের শাসন করার উপযুক্ত শক্তি? যেই এই প্রশ্নের উত্তর না বলবে, সে স্বাধীনতার পক্ষে,
কারণ স্বাধীনতা মানে শুধু এটুকুই, আমরা নিজেরা কি নিজেদের আইন করব, নাকি সেই রাজা যিনি এই মহাদেশের সবচেয়ে বড় শত্রু বলবেন, তোমরা এমন কোনো আইন বানাতে পারবে না যা আমার পছন্দ নয়? আপনি হয়তো বলতে পারেন, কিন্তু ইংল্যান্ডে তো রাজা যে কোনো আইনে আপত্তি জানানোর ক্ষমতা রাখেন। সেখানেও জনগণ তার সম্মতি ছাড়া কোনো আইন করতে পারে না। কিন্তু ন্যায্যতা ও সুশাসনের দৃষ্টিকোণ থেকে এটা খুবই হাস্যকর ব্যাপার যে প্রায়শই ঘটে এমন, মাত্র ২১ বছর বয়সী এক যুবক কয়েক মিলিয়ন বয়সেও জ্ঞানে প্রবীণ মানুষের উদ্দেশ্যে বলতে পারে, আমি তোমাদের এই বা ওই আইন অনুমোদন করি না। তবে এখানে আমি এ ধরনের যুক্তির পেছনে সময় নষ্ট করতে চাই না, যদিও এই অযৌক্তিকতার কথা প্রকাশ করতে কখনোই বিরত থাকব না। শুধু এই কথাটি বলবো, ইংল্যান্ড যেহেতু রাজার বাসভূমি আর আমেরিকা নয়, তাই এখানে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। রাজার না বলা এখানকার জন্য ইংল্যান্ডের চেয়ে ১০ গুণ বেশি বিপজ্জনক ও ক্ষতিকর। কারণ ইংল্যান্ডে তিনি নিজের দেশকে সর্বোচ্চ রক্ষা করার জন্য প্রয়োজনীয় কোনো আইন অনুমোদন না করার সাহস করবেন না। অথচ আমেরিকায় তিনি কখনোই এমন কোনো আইন পাশ করতে দেবেন না যা এই মহাদেশকে শক্তিশালী করতে পারে। আমেরিকা ব্রিটিশ রাজনীতির দৃষ্টিতে কেবল একটি গৌণ বিষয়। ইংল্যান্ড আমেরিকার মঙ্গল চিন্তা করে তখনই যখন এটা তার নিজের স্বার্থে লাগে। তাই তার স্বার্থ তাকে বাধ্য করে এমন সব পরিস্থিতিতে আমেরিকার বিকাশ থামিয়ে দিতে যেখানে তা নিজের সুবিধা না এনে ক্ষতি করতে পারে। এখনকার বাস্তবতা বিবেচনা করলে এমন একটি দ্বিতীয় হাতের সরকারের অধীনে আমরা কত দ্রুত বিপদে পড়ব তা সহজেই অনুমান করা যায়। কারণ শত্রু থেকে বন্ধুত্বে নাম পরিবর্তন করলেই প্রকৃত অবস্থার পরিবর্তন হয় না। এবং এই মুহূর্তে পুনর্মিলনের কথা ভাবলেই আমার ভেতর শঙ্কা জাগে। কারণ খুব সম্ভব এর ফলে কোথাও না কোথাও বিদ্রোহ শুরু হবে, যার পরিণাম হয়তো ব্রিটেনের সমস্ত বিদ্বেষেরও বেশি ভয়ঙ্কর হতে পারে। ইতোমধ্যে হাজার হাজার মানুষ ব্রিটিশ বর্বরতার শিকার হয়ে সব হারিয়েছে, এবং ভবিষ্যতেও আরও অনেকের একই পরিণতি হতে পারে। যাদের জীবনে এমন কিছু ঘটেনি তাদের অনুভূতি ভিন্ন, আর যাদের হয়েছে তারা এখন কেবল স্বাধীনতার স্বাদ পাচ্ছে। যা কিছু আগে ছিল সেটা স্বাধীনতার জন্য ত্যাগ করেছে, এখন আর তাদের হারানোর কিছু নেই। তাই তারা কোনোভাবেই ব্রিটেনের অধীনে যেতে রাজি নয়। এর বাইরে উপনিবেশগুলোর মধ্যে সাধারণ মনোভাব হবে এমন, যেন কোনো তরুণ তার শিক্ষণকাল প্রায় শেষ করে ফেলেছে, সে তখন তার পুরনো গুরু বা অভিভাবককে খুব একটা গুরুত্ব দেয় না। যে সরকার নিজেই শান্তি বজায় রাখতে পারে না সেটি আদৌ সরকার নয়, আর এমন অবস্থায় কর দেওয়া অর্থহীন। এখন ভাবুন তো, যদি পুনর্মিলনের ঠিক আগের দিনেই গৃহদাঙ্গা শুরু হয়ে যায়, ব্রিটেন তখন কি করতে পারবে? তার সব ক্ষমতা তখন কেবল কাগজেই থাকবে। আমি অনেক মানুষকে বলতে শুনেছি, যারা অনেকে ভেবেচিন্তে বলেননি, যে তারা স্বাধীনতাকে ভয় পান কারণ সেখানে গৃহযুদ্ধ হতে পারে। কিন্তু প্রথম ভাবনা প্রায়শই ঠিক হয় না। এই ক্ষেত্রেও তাই, কারণ আপাতভাবে মিলিয়ে রাখা সম্পর্ক থেকে যে ঝুঁকি আছে তা স্বাধীনতার ঝুঁকির চেয়েও ১০ গুণ বেশি। আমি ভুক্তভোগীর কষ্টকে নিজের কষ্ট মনে করি। আমি দৃঢ়ভাবে বলছি, যদি আমি নিজে গৃহহারা হতাম, আমার সম্পদ ধ্বংস হয়ে যেত, আমার অবস্থা শোচনীয় হতো, তাহলে একজন সচেতন মানুষ হিসাবে আমি কখনোই পুনর্মিলনের নীতি গ্রহণ করতে পারতাম না বা নিজেকে তা মানতে বাধ্য মনে করতাম না। উপনিবেশগুলো এমন শৃঙ্খলা ও মহাদেশীয় সরকারের প্রতি এমন আনুগত্য দেখিয়েছে, যা দেখলে প্রত্যেক যুক্তিবান মানুষ নিশ্চিন্ত এবং সন্তুষ্ট হতে পারেন। কেউ যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারবে না ভয় পাওয়ার, যদি না সেই কারণ একেবারেই শিশুসুলভ এবং হাস্যকর হয়, যেমন এক উপনিবেশ অন্য উপনিবেশের ওপর কর্তৃত্ব স্থাপনের চেষ্টা করবে। যেখানে কোনো পার্থক্য নেই সেখানে শ্রেষ্ঠত্বও নেই। পুরোপুরি সমতা কোনো লোভকে জন্মায় না। ইউরোপের গণতান্ত্রিক সরকারগুলো সবসময় শান্তিতে থাকে। হল্যান্ড ও সুইজারল্যান্ডে কখনোই বিদেশি বা ঘরোয়া যুদ্ধ নেই। অন্যদিকে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রায় সবসময় অশান্তি থাকে। রাজমুকুট নিজেই বাড়িতে উচ্ছৃঙ্খল অপরাধীদের জন্য এক প্রকার প্রলোভন, আর সেই অহংকার ও ঔদ্ধত্য যেটা রাজকীয় ক্ষমতার সাথে থাকে সেটাই বিদেশি শক্তির সাথে বিবাদ বাধায়। যেখানে গণতান্ত্রিক সরকার প্রকৃতির অধিক স্বাভাবিক নীতিতে গঠিত হওয়ার কারণে আলোচনা ও কূটনীতির মাধ্যমে সেই ভুল শুধরে নিতে পারত। স্বাধীনতা নিয়ে যদি সত্যিকারের কোনো ভয় থাকে, তাহলে তার কারণ এখনো কোনো পরিকল্পনা তৈরি হয়নি। মানুষ ঠিকমতো জানে না কিভাবে এই অবস্থা থেকে বেরোতে হবে। তাই সেই বিষয়ে একটা পথ দেখানোর জন্য আমি কিছু পরামর্শ দিচ্ছি। তবে সরলভাবে জানাচ্ছি, এগুলোকে আমি নিজেও চূড়ান্ত বলে মনে করি না।
বরং এগুলো আরও ভালো কোনো চিন্তার সূচনা করতে পারে। কারণ ব্যক্তিগত নানা বিচ্ছিন্ন চিন্তা একত্রিত করলে অনেক সময় জ্ঞানী ও দক্ষ মানুষের জন্য তা উন্নত ও কার্যকর সিদ্ধান্ত তৈরির উপাদান হয়ে ওঠে। প্রথমত, উপনিবেশের নিজ নিজ পরিষদ বা অ্যাসেম্বলি বার্ষিক হবে এবং তার একটি মাত্র সভাপতি থাকবে। প্রতিনিধিত্ব আরও সমানুপাতিক হবে। তাদের কাজ শুধু নিজস্ব বা ঘরোয়া বিষয়ে সীমিত থাকবে এবং তা মহাদেশীয় কংগ্রেসের অধীন থাকবে। প্রতিটি উপনিবেশকে 6, 8 অথবা 10টি সুবিধাজনক জেলায় ভাগ করা হবে। প্রত্যেক জেলা থেকে নির্দিষ্ট সংখ্যক প্রতিনিধি কংগ্রেসে পাঠানো হবে, যাতে করে প্রতিটি উপনিবেশ অন্তত 30 জন প্রতিনিধি পাঠায়। ফলে কংগ্রেসের মোট সদস্য সংখ্যা হবে অন্তত 390। প্রত্যেক কংগ্রেস অধিবেশনে সভাপতি নির্বাচন হবে এইভাবে: প্রথমে 13টি উপনিবেশের মধ্য থেকে লটারির মাধ্যমে একটি উপনিবেশ নির্ধারণ করা হবে। তারপর সেই উপনিবেশের প্রতিনিধিদের মধ্য থেকে ভোট দিয়ে একজন সভাপতি নির্বাচন করা হবে। পরের কংগ্রেসে আবার লটারির মাধ্যমে একটি উপনিবেশ নির্ধারণ করা হবে, তবে আগেরবার থেকে যে উপনিবেশ সভাপতি হয়েছিল সেটি বাদ দিয়ে। এভাবে ঘুরে ফিরে 13টি উপনিবেশের প্রত্যেকটি তাদের যথাযথ পালাক্রমে সভাপতির দায়িত্ব পালন করবে। আর যাতে কোনো আইন পাশ না হয়, যদি না তা যথেষ্ট ন্যায়সঙ্গত হয়, সেজন্য নিয়ম হবে 3 ভাগের 2 ভাগ নয়, বরং অন্তত 3 ভাগের 3 ভাগ সংখ্যাগরিষ্ঠতা থাকতে হবে। এত সমতার ভিত্তিতে গঠিত শাসন ব্যবস্থায় যে ব্যক্তি ফাটল ধারানোর চেষ্টা করবে, সে নিশ্চিতভাবেই একসময় শয়তানের দলে যোগ দিত। তবে কে বা কোন পক্ষ থেকে এই উদ্যোগ শুরু হবে, সেই বিষয়ে একটি সংবেদনশীলতা আছে। তাই এর সবচেয়ে উপযুক্ত হবে এটি এমন একটি মধ্যবর্তী সংস্থার মাধ্যমে শুরু করা, যা শাসিত ও শাসকদের মাঝখানে অবস্থান করবে, অর্থাৎ কংগ্রেস ও সাধারণ জনগণের মাঝে। এই উদ্দেশ্যে একটি মহাদেশীয় সম্মেলন বা কন্টিনেন্টাল কনফারেন্স আয়োজন করা যেতে পারে এইভাবে: কংগ্রেস থেকে 26 জন প্রতিনিধি, অর্থাৎ প্রতি উপনিবেশ থেকে 2 জন, প্রতিটি অ্যাসেম্বলি বা প্রাদেশিক কনভেনশন থেকে 2 জন, এবং প্রতিটি প্রদেশের পক্ষে রাজধানী শহর বা প্রধান শহর থেকে নির্বাচিত 5 জন প্রতিনিধি, যাদের নির্বাচিত করবে সেখানে উপস্থিত ভোটাররা। প্রয়োজনে 2 বা 3টি বড় শহর থেকেও প্রতিনিধি নির্বাচিত করা যেতে পারে। এই সম্মেলনে একত্রিত হবে 2টি প্রধান বিষয়: জ্ঞান ও ক্ষমতা। কংগ্রেস ও অ্যাসেম্বলির সদস্যরা জাতীয় অভিজ্ঞতা থাকার কারণে ভালো উপদেষ্টা হবেন, আর সম্মিলিতভাবে জনগণের দ্বারা ক্ষমতায়ন প্রাপ্ত হয়ে তাদের থাকবে প্রকৃত আইনি কর্তৃত্ব। এই সম্মেলনে মিলিত হওয়ার পরে তাদের কাজ হবে একটি মহাদেশীয় সনদ বা কন্টিনেন্টাল চার্টার তৈরি করা, যা হবে ইংল্যান্ডের ম্যাগনা কার্টার মতো। এই সনদে উল্লেখ থাকবে কংগ্রেস ও অ্যাসেম্বলির সদস্য নির্বাচনের সংখ্যা ও পদ্ধতি, তাদের অধিবেশন শুরু ও শেষের সময়, কংগ্রেস ও অ্যাসেম্বলির দায়িত্ব ও ক্ষমতার সীমানা নির্ধারণ। সবসময় মনে রাখতে হবে, আমাদের শক্তি প্রাদেশিক নয়, মহাদেশীয়। এই সনদে সবার স্বাধীনতা ও সম্পত্তির অধিকার সুরক্ষিত থাকবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ধর্ম পালনের স্বাধীনতা প্রত্যেকের বিবেক অনুসারে। যা যা প্রয়োজন তা এই সনদে উল্লেখ থাকবে। এরপর সম্মেলন ভেঙে দেওয়া হবে এবং এই সনদের নিয়ম অনুযায়ী নির্বাচিত আইন প্রণেতা ও শাসকগণই সাময়িক সময়ের জন্য মহাদেশের দায়িত্ব নেবেন। আল্লাহ যেন তাদের শান্তি ও কল্যাণ রক্ষা করেন। যদি ভবিষ্যতে এমন কোনো উদ্দেশ্যে কোনো দল বা কমিটি গঠিত হয়, আমি তাদের জন্য জ্ঞানী রাজনৈতিক চিন্তাবিদ ড্রাগনেটটির এই কথাটি রেখে দিচ্ছি: একজন রাজনৈতিকের জ্ঞান হল প্রকৃত সুখ এবং স্বাধীনতার সত্যিকার জায়গা নির্ধারণে। যারা এমন একটি শাসন ব্যবস্থা আবিষ্কার করতে পারবেন যেখানে ব্যক্তি পর্যায়ের সর্বোচ্চ সুখ থাকবে এবং জাতীয় ব্যয় হবে সবচেয়ে কম, তাদের যুগ যুগ ধরে কৃতজ্ঞতা প্রকাশ করবে মানবজাতি। ড্রাগনেটটি বলেছিলেন গুণ ও পুরস্কার সম্পর্কে, কিন্তু কেউ হয়তো বলবে, আমেরিকার রাজা কোথায়? আমি তোমাকে বলছি বন্ধু, তিনি ওপরে অধিষ্ঠিত আছেন এবং তিনি ব্রিটেনের রাজকীয় পশুর মতো মানবজাতিকে ধ্বংস করেন না। তবুও যেন আমরা পৃথিবীতে সম্মান প্রদর্শনে অপূর্ণ না হই, একটি দিন নির্ধারণ করা হোক এই সনদের ঘোষণা দেওয়ার জন্য। সেটিকে বের করে আনা হোক এবং ঈশ্বরের আইন অর্থাৎ ধর্মগ্রন্থের ওপর স্থাপন করা হোক। তার ওপর একটি মুকুট রাখা হোক, যেন বিশ্ব জানে
আমরাও রাজতন্ত্রকে যতটুকু অনুমোদন করি তা হল আমেরিকায় আইনি রাজা। কারণ একনায়ক শাসনের রাজাই আইন, আর স্বাধীন দেশে আইনি রাজা হওয়া উচিত, এবং তার বাইরে আর কিছুই নয়। তবে ভবিষ্যতে যেন এর কোনো অপব্যবহার না হয়, সেজন্য ওই অনুষ্ঠান শেষে সেই মুকুট ধ্বংস করে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া হোক, কারণ সেই অধিকার জনগণের। নিজস্ব শাসন ব্যবস্থা গড়ে তোলা আমাদের স্বাভাবিক অধিকার। আর যখন একজন মানুষ মানব জীবনের অনিশ্চয়তা নিয়ে গভীরভাবে ভাববেন, তখন তিনি নিশ্চিত হবেন যে এখনই শান্তভাবে চিন্তাভাবনা করে আমাদের নিজস্ব একটি সংবিধান তৈরি করা অনেক বেশি বুদ্ধিমানের কাজ, অনেক বেশি নিরাপদ, তুলনায় এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে সময় ও ভাগ্যের ওপর ছেড়ে দেওয়ার। যদি আমরা এখন এটি এড়িয়ে যাই, তাহলে ভবিষ্যতে হয়তো কোনো মাসানেল্লো উঠে আসবে, যে সাধারণ মানুষের অস্থিরতাকে কাজে লাগিয়ে হতাশ ও ক্ষুব্ধ মানুষকে একত্র করবে এবং নিজেরাই শাসকের ক্ষমতা গ্রহণ করবে, এবং সেক্ষেত্রে সমগ্র মহাদেশের স্বাধীনতা এক ঢেউয়ে ভেসে যাবে। যদি আমেরিকার শাসন আবার ব্রিটেনের হাতে ফিরে যায়, সেই তালমাটাল অবস্থায় কোনো মরিয়া অভিযাত্রীকে সুযোগ করে দেবে ভাগ্য পরীক্ষা করার। আর এমন অবস্থায় ব্রিটেন কি সাহায্য করতে পারবে? যতক্ষণে তারা খবর পাবেন, ততক্ষণে সর্বনাশ হয়ে যাবে। আর তখন আমরা সেই দুর্ভাগ্য ব্রিটেনদের মতো ভুগব, যারা উইলিয়াম দ্য কনকারারের শাসনে অত্যাচারিত হয়েছিল। তোমরা যারা এখন স্বাধীনতার বিরোধিতা করছ, তোমরা জানো না কি করছ। তোমরা সরকার পরিচালনার আসন খালি রেখে অনন্তকালের জন্য স্বৈরতন্ত্রের দরজা খুলে দিচ্ছ। এমন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যারা গর্ব মনে করবে এই মহাদেশ থেকে তাড়িয়ে দিতে সেই বর্বর ও নরকীয় শক্তিকে, যারা আমাদের ধ্বংস করতে ইন্ডিয়ান ও নিগ্রোদের উস্কে দিয়েছে। এই নিষ্ঠুরতায় দ্বিগুণ অপরাধ আছে। একদিকে আমাদের প্রতি পশুত্ব, অন্যদিকে তাদের প্রতি বিশ্বাসঘাতকতা। তাদের সাথে বন্ধুত্বের কথা বলা, যারা আমাদের বিশ্বাসঘাতকতা করেছে, এটা পাগলামি ও বোকামি। প্রতিদিন আমাদের আর তাদের মধ্যে যে সামান্য আত্মীয়তার বন্ধন ছিল, তাও ক্ষয় হয়ে যাচ্ছে। আর যখন সেই সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে, তখন কি আশা করা যায় যে ভালোবাসা বাড়বে, অথবা আমরা আরও বেশি ও বড় বড় বিষয় নিয়ে একমত হব? তোমরা যারা আমাদের ঐক্য মীমাংসার কথা শোনাও, তোমরা কি আমাদের সেই পুরাতন সময় ফেরত দিতে পারবে? তোমরা কি যে নারীত্ব বিকৃত হয়েছে, সেটাকে আগের নিষ্পাপ অবস্থায় ফেরত দিতে পারবে? যেমনটা সম্ভব নয়, তেমনি ব্রিটেন ও আমেরিকার পুনর্মিলনও অসম্ভব। শেষ বন্ধন যেটা ছিল, সেটাও এখন ছিন্ন হয়ে গেছে। ইংল্যান্ডের জনগণ আমাদের বিরুদ্ধে আবেদনপত্র পাঠাচ্ছে। কিছু আঘাত আছে যা প্রকৃতি মাফ করতে পারে না। যদি পারে, তাহলে প্রকৃতিই আর প্রকৃতি থাকবে না। যেমন প্রেমিক তার প্রেয়সীর ধর্ষককে ক্ষমা করতে পারে না, তেমনি এই মহাদেশ ব্রিটেনের হত্যাকাণ্ড ক্ষমা করতে পারে না। সৃষ্টিকর্তা আমাদের মনে এই অবিনাশী অনুভূতি স্থাপন করেছেন কল্যাণকর ও জ্ঞানগর্ভ উদ্দেশ্যে। এই অনুভূতিগুলোই আমাদের হৃদয়ে তার প্রতিচ্ছবি রক্ষা করে। এগুলিই আমাদের সাধারণ পশুর দল থেকে পৃথক করে। সমাজ চুক্তি ভেঙে যেত, ন্যায় বিচার পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেত, অথবা কেবল দৈবকমে থেকে যেত যদি আমরা এই অনুভূতিগুলোতে উদাসীন হতাম। চোর ও খুনি অনেক সময় শাস্তি পেত না, যদি না আমাদের মন যে আঘাত পায় তা আমাদের ন্যায় বিচার করতে বাধ্য করত। ওহে, যারা মানব জাতিকে ভালোবাসো, যারা শুধু স্বৈরতন্ত্রের বিরুদ্ধেই নয়, স্বৈরাচারীর বিরুদ্ধেও সাহস করো, তোমরা এগিয়ে এসো। পুরনো পৃথিবীর প্রতিটি প্রান্ত এখন অত্যাচারে ছেয়ে গেছে। স্বাধীনতা পৃথিবী জুড়ে পালিয়ে বেড়াচ্ছে। এশিয়া ও আফ্রিকা বহুদিন আগে থেকেই তাকে তাড়িয়ে দিয়েছে। ইউরোপ তাকে একজন অচেনা মানুষের মতো দেখে, এবং ইংল্যান্ড তাকে বিদায় জানিয়েছে। ওহ, এই পলাতককে গ্রহণ করো এবং থাকতে থাকতে মানবজাতির জন্য একটি আশ্রয়স্থল তৈরি করো। মাসানেল্লো। টমাস অ্যানেলো বা মাসানেল্লো নেপলসের এক জেলে, যিনি স্পেনীয়দের অত্যাচারের বিরুদ্ধে জনসাধারণকে বাজারে উস্কে দিয়ে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এবং একদিনেই রাজা হয়ে গিয়েছিলেন। আমেরিকার বর্তমান সক্ষমতা বিষয়ে কিছু মন্তব্য ও ভাবনা। আমি কখনো কোনো মানুষকে না ইংল্যান্ডে না আমেরিকায় এমন পাইনি যে এই মত প্রকাশ করেনি যে একদিন না একদিন এই দুটি দেশের মধ্যে বিচ্ছেদ ঘটবেই। এবং আমরা আমাদের বিচারবোধ সবচেয়ে কম ব্যবহার করেছি যখন আমরা এই বিচ্ছেদের সময়কে নির্ধারণ করতে চেয়েছি এবং বলতে চেয়েছি মহাদেশটি স্বাধীনতার জন্য যথেষ্ট প্রস্তুত কিনা। যেহেতু সকলেই বিচ্ছেদ বা স্বাধীনতার প্রয়োজনীয়তা স্বীকার করেন, কেবল সময়ের বিষয়ে মতভেদ রয়েছে। আসুন আমরা বিভ্রান্তি দূর করার জন্য সামগ্রিক অবস্থা পর্যালোচনা করি এবং সম্ভব হলে সেই সঠিক সময়টি খুঁজে বের করার চেষ্টা করি। কিন্তু বেশি দূর যেতে হবে না, কারণ সময় নিজেই আমাদের খুঁজে পেয়েছে।
সবকিছুর মধ্যে যে মহান ঐক্য গড়ে উঠেছে তাই এর প্রকৃষ্ট প্রমাণ। আমাদের প্রকৃত শক্তি সংখ্যায় নয়, ঐক্যে নিহিত। তবু আমাদের বর্তমান সংখ্যা এমন যা তা গোটা বিশ্বের প্রতিপক্ষকে প্রতিহত করতে সক্ষম। এই মুহূর্তে মহাদেশের হাতে রয়েছে পৃথিবীর যে কোনো শক্তির তুলনায় সবচেয়ে বড় এবং প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী, এবং আমরা এমন এক শক্তির স্তরে পৌঁছেছি যেখানে কোনো একক উপনিবেশ নিজেদের কাঁধে সম্পূর্ণ বোঝা বহন করতে পারবে না, কিন্তু সব উপনিবেশ একত্র হলে এই মহান কাজটি সম্পন্ন করতে সক্ষম হবে। এর চেয়ে কম শক্তি ব্যর্থতা ডেকে আনবে, আর এর চেয়ে বেশি শক্তি হতে পারে বিপজ্জনক। আমাদের স্থলবাহিনী ইতিমধ্যে যথেষ্ট, আর নৌবাহিনী সম্পর্কে বলতে গেলে আমরা নিশ্চয়ই বুঝতে পারি যে যতদিন আমেরিকা ব্রিটেনের অধীন থাকবে ততদিন তারা কখনোই একটি আমেরিকান যুদ্ধজাহাজ তৈরি করতে দেবে না। সুতরাং ১০০ বছর পরেও আমরা এই বিষয়ে এক কদমও এগোতে পারতাম না, বরং আরও পিছিয়ে যেতাম, কারণ দেশের কাঠের মজুদ প্রতিদিন কমে যাচ্ছে এবং ভবিষ্যতে যেটুকু থাকবে তা হবে দূরবর্তী ও সংগ্রহে দুরূহ। যদি মহাদেশে এখন অনেক বেশি জনসংখ্যা থাকত তাহলে বর্তমান পরিস্থিতিতে তাদের দুর্ভোগ হতো অসহ্যনীয়। যত বেশি সমুদ্রবন্দর থাকত তত বেশি আমাদের রক্ষা করতে হতো এবং হারানোর আশঙ্কা থাকত। কিন্তু এখন আমাদের জনসংখ্যা এমনভাবে ভারসাম্যপূর্ণ যে কোনো মানুষকে অলস বসে থাকতে হয় না। বাণিজ্যের পতনে আমাদের একটি বাহিনী গড়ে উঠেছে, এবং সেই বাহিনীর চাহিদা পূরণ করতে গিয়ে একটি নতুন ধরনের বাণিজ্যের সৃষ্টি হয়েছে। আমাদের কোনো জাতীয় ঋণ নেই, আর এই স্বাধীনতার জন্য আমরা যে পরিমাণ ঋণ করব তা হবে আমাদের নৈতিকতার এক গৌরবময় স্মারক। আমরা যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী ব্যবস্থাপনা, একটি স্বাধীন সংবিধান রেখে যেতে পারি তাহলে যে কোনো মূল্যই হবে সামান্য। কিন্তু কেবল কয়েকটি তুচ্ছ আইন বাতিল করানোর জন্য বা বর্তমান মন্ত্রিসভাকে সরানোর জন্য যদি আমরা কোটি কোটি টাকা খরচ করি তাহলে তা দায়িত্বজ্ঞানহীনতা ছাড়া কিছু নয়। এভাবে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাব বিশাল দায়িত্ব এবং ঋণের বোঝা, যার বিনিময়ে তারা কোনো সুবিধা পাবে না। এই চিন্তা একজন সম্মানিত মানুষের অনুচিত, বরং তা একটি সংকীর্ণ মনের ও ক্ষুদ্র রাজনীতিকের। আমরা স্বাধীনতার কাজটি যদি সম্পন্ন করতে পারি তাহলে এই ঋণ কোনো ভাবনাই নয়, কোনো জাতিরই ঋণমুক্ত থাকা উচিত নয়। একটি জাতীয় ঋণ হল জাতীয় বন্ধনের একরকম প্রতীক, এবং যদি সেই ঋণের ওপর সুদ না থাকে তাহলে তা কোনোভাবেই কষ্টকর নয়। ব্রিটেন বর্তমানে ১৪০ মিলিয়নেরও বেশি পাউন্ড ঋণে জর্জরিত, যার জন্য বছরে ৪ মিলিয়নেরও বেশি সুদ দিতে হয়। আর এই ঋণের বিনিময়ে তারা পেয়েছে বিশাল এক নৌবাহিনী। আমেরিকার কোনো ঋণ নেই, নৌবাহিনীও নেই, অথচ ইংল্যান্ডের পুরো ঋণের ২০তম অংশ খরচ করলেই আমেরিকা দ্বিগুণ নৌবাহিনী গড়তে পারে। বর্তমানে ইংল্যান্ডের নৌবাহিনীর প্রকৃত মূল্য ৩ মিলিয়নেরও একটু বেশি। এই পুস্তিকার প্রথম ও দ্বিতীয় সংস্করণে নিচের হিসাবগুলো ছিল না, তবে এখন তা উপস্থাপন করা হল যাতে প্রমাণিত হয় উপরের মূল্যায়ন যথার্থ। সূত্র অ্যান্টিকের নেভেল হিস্ট্রি, ভূমিকা পৃষ্ঠা ৫৬। প্রতিটি শ্রেণীর যুদ্ধজাহাজ নির্মাণের খরচ এবং আনুষাঙ্গিক হিসাব ব্রিটিশ নৌসচিব বার্চেপর মতে ১০০ কামানের জাহাজ সমান ৩৫,৫৩৩, ৯০ কামান সমান ২৯,৮৮৬, ৮০ কামান সমান ২৩,৬৩৮, ৭০ কামান সমান ১৭,৭৮৫, ৬০ কামান সমান ১৪,১৯৭, ৫০ কামান সমান ১০,৬০৬, ৪০ কামান সমান ৭,৫৫৮, ৩০ কামান সমান ৫,৮৪৬, ২০ কামান সমান ৩,৭১০। এখন এই তথ্য থেকে ১৭৫৭ সালের ব্রিটিশ নৌবাহিনীর সর্বোচ্চ গৌরবের সময়ের খরচ নির্ধারণ করা যায়। সর্বমোট খরচ ৩,২৬,৭৮৬ পাউন্ড, অস্ত্রের খরচ যুক্ত করে মোট ৩৫ লক্ষ পাউন্ড। পৃথিবীর কোনো দেশ এত সুন্দরভাবে নৌবাহিনী গঠনের জন্য উপযোগী নয় যতটা আমেরিকা। টালা, কাঠ, লোহা ও দড়ির জন্য আমাদের বাইরে যেতে হয় না, সবকিছুই আমাদের নিজস্ব উৎপাদন। অথচ ডাচরা, যারা স্পেন এবং পর্তুগিজদের কাছে যুদ্ধজাহাজ ভাড়া দিয়ে লাভবান হয়, তারাও এসব উপকরণ বাইরে থেকে আমদানি করে। নৌবাহিনী গঠনকে আমাদের ব্যবসার একটি উপাদান হিসেবে দেখা উচিত। এটি এই দেশের স্বাভাবিক শিল্প। এটি আমাদের জন্য সবচেয়ে কার্যকর বিনিয়োগ, কারণ একটি নৌবাহিনী তৈরি হলে তার মূল্য হয় তার নির্মাণ ব্যয়ের চেয়েও বেশি। এটি জাতীয় নীতির সেই সূক্ষ্ম জায়গা যেখানে বাণিজ্য এবং সুরক্ষা মিলিত হয়। আসুন আমরা নির্মাণ করি, যদি আমাদের প্রয়োজন না হয় তবে আমরা বিক্রি করতে পারব, এবং সেই টাকা দিয়ে কাগজে মুদ্রার বদলে সোনার উপর মুদ্রা ফিরিয়ে আনতে পারব। একটি বহর পরিচালনার ক্ষেত্রে সাধারণ মানুষ বেশ বড় ভুল করে বসে।
ভাবা হয় যে নৌবাহিনীর 1/4 অংশ নাবিক হওয়া আবশ্যক, কিন্তু বিষয়টি তা নয়। গত যুদ্ধকালে সবচেয়ে তীব্র লড়াইয়ের মধ্যে পড়েছিল দ্য টেরিবল প্রাইভেটিয়ার জাহাজটি, যার অধিনায়ক ছিলেন ক্যাপ্টেন ডেথ, অথচ তার জাহাজে প্রকৃত নাবিক ছিল 20 জনেরও কম, যদিও মোট লোকসংখ্যা ছিল 200 জনের বেশি। কয়েকজন দক্ষ এবং বন্ধুসুলভ নাবিক খুব সহজেই এক দল সক্রিয় স্থলভাগের মানুষকে জাহাজ পরিচালনার সাধারণ কাজগুলো শিখিয়ে দিতে পারেন। সুতরাং সমুদ্র কার্যক্রম শুরু করার জন্য এর চেয়ে উপযুক্ত সময় আর আসতে পারে না, যখন আমাদের কাঠ এখনও জঙ্গলে দাঁড়িয়ে আছে, আমাদের মাছ ধরার ক্ষেত্র বন্ধ হয়ে আছে এবং আমাদের নাবিক ও জাহাজ নির্মাতারা কর্মহীন অবস্থায় আছে। 70 বা 80 কামানযুক্ত যুদ্ধজাহাজ নিউ ইংল্যান্ডে 40 বছর আগেই নির্মিত হয়েছে, তাহলে এখন সেটা সম্ভব নয় কেন? জাহাজ নির্মাণ হল আমেরিকার সবচেয়ে গর্বের অংশ এবং সময়ের সাথে সাথে এই ক্ষেত্রে সে পুরো বিশ্বকে ছাড়িয়ে যাবে। পূর্বের মহাসাম্রাজ্যগুলো প্রধানত স্থলভাগে অবস্থিত, ফলে তারা সমুদ্র তীরবর্তী না হওয়ায় আমেরিকার প্রতিদ্বন্দ্বী হওয়ার সুযোগ নেই। আফ্রিকা এখনও বর্বরতার মধ্যে আছে, আর ইউরোপের কোনো শক্তির কাছেই আমেরিকার মধ্যে বিশাল উপকূল বা অভ্যন্তরীণ উপাদানের যোগান নেই। যেখানে প্রকৃতি একটিকে দিয়েছে, অন্যটিকে দেয়নি, কিন্তু আমেরিকাকে উভয় দিক থেকে উদারভাবে দিয়েছেন। বিশাল রাশিয়া সাম্রাজ্য প্রায় সমুদ্র থেকে বিচ্ছিন্ন, ফলে তার অসীম বন, টার, লোহা ও দড়ির যোগান কেবল বাণিজ্যের জন্য ব্যবহৃত হয়, সশস্ত্র বহরের জন্য নয়। নিরাপত্তার দিক থেকে চিন্তা করলে আমরা কি নৌবাহিনী ছাড়া চলতে পারি? আমরা এখন আর সে ছোট জনগোষ্ঠী নই যেমনটা ছিলাম 60 বছর আগে। তখন আমরা সম্পদ রাস্তায় বা খোলা মাঠে রেখে নির্ভয়ে ঘুমাতেও পারতাম, দরজা বা জানালায় তালা লাগানোরও প্রয়োজন হতো না। কিন্তু এখন সময় বদলেছে, আর আমাদের আত্মরক্ষার পদ্ধতিও আমাদের সম্পদের বৃদ্ধি অনুযায়ী উন্নত হওয়া উচিত। 12 মাস আগেও একটি সাধারণ জলদস্যু ডেলাওয়ার নদী বেয়ে উঠে ফিলাডেলফিয়া শহরকে মুহূর্তেই একটি বিশাল অর্থদণ্ডে বাধ্য করতে পারত। সে যা চাইত তাই নিতে পারত। একই ঘটনা অন্যান্য শহরের সাথেও ঘটতে পারত। বরং সাহসী কেউ যদি 14 বা 16টি কামানসহ একটি ছোট জাহাজ নিয়ে আসত, সে পুরো মহাদেশে ডাকাতি করতে পারত এবং প্রায় $1 মিলিয়ন নিয়ে চলে যেতে পারত। এই ধরনের পরিস্থিতি আমাদের মনোযোগ দাবি করে এবং একটি শক্তিশালী নৌবাহিনীর প্রয়োজনীয়তা স্পষ্ট করে তোলে। কেউ কেউ হয়তো বলবে যে আমরা যদি ব্রিটেনের সাথে আবার সমঝোতা করি তাহলে সে আমাদের রক্ষা করবে, কিন্তু আমরা কি ততটা অজ্ঞ যে ভাবব সে আমাদের বন্দরে নৌবাহিনী রাখবে আমাদের রক্ষা করতে? সাধারণ বুদ্ধি বলে যে যে শক্তি আমাদের দমন করতে চেয়েছিল সেই শক্তিই আমাদের রক্ষা করতে সবচেয়ে অযোগ্য। বন্ধুত্বের মুখোশ পরে বিজয় লাভ সম্ভব, এবং আমরা দীর্ঘ এবং সাহসী প্রতিরোধের পর অবশেষে হয়তো দাসত্বে প্রতারিত হব। আর যদি তার জাহাজগুলো আমাদের বন্দরে ঢুকতে না পারে, তাহলে বলো কিভাবে সে আমাদের রক্ষা করবে? 3-4 হাজার মাইল দূরের একটি নৌবাহিনী আমাদের কোনো কাজে আসবে না, আর হঠাৎ জরুরি পরিস্থিতিতে তো একেবারেই নয়। সুতরাং যদি ভবিষ্যতে আমাদের নিজেদের রক্ষা করতেই হয়, তাহলে এখনই কেন শুরু না করি? আর সেটা অন্যের জন্য কেন করব? ব্রিটেনের যুদ্ধজাহাজের তালিকা অনেক লম্বা এবং ভয়ঙ্কর, কিন্তু এর 1/10 একসাথে যুদ্ধের জন্য প্রস্তুত নয়। অনেকগুলো তো আসলেই অস্তিত্বহীন, তবুও পাটাতন বেঁচে থাকলেই তাদের নাম তালিকায় রাখা হয়। আর যে জাহাজগুলো ব্যবহারযোগ্য তার 1/5 বেশি কোনো এক স্থানে একসাথে রাখা সম্ভব নয়। পূর্ব ও পশ্চিম ভারত, ভূমধ্যসাগর, আফ্রিকা এবং অন্যান্য বহু অঞ্চলে ব্রিটেনের দাবি থাকায় তার নৌবাহিনীর ওপর বড় চাপ পড়ে। পক্ষপাত এবং অজ্ঞতার মিশ্রণে আমরা ব্রিটিশ নৌবাহিনী সম্পর্কে ভুল ধারণা পোষণ করেছি, যেন আমরা পুরো ব্রিটিশ নৌবাহিনীর সাথে একবারে যুদ্ধ করব, আর সেই কারণে আমাদেরও সমান বড় নৌবাহিনী দরকার, এমন ধারণা ছড়িয়েছে কিছু ছদ্ম টরিরা যারা আমাদের মনোবল ভেঙে দিতে চায়। অথচ সত্য এর পুরো বিপরীত। আমেরিকার যদি ব্রিটেনের নৌবলের এক বিষমানুষও থাকে, তবুও সেটা ব্রিটেনের ওপর স্পষ্ট প্রাধান্য দেখাতে যথেষ্ট হবে, কারণ আমরা কোনো বিদেশি উপনিবেশ দাবি করি না। ফলে আমাদের পূর্ণ শক্তি নিজেদের উপকূলে ব্যবহার করা যাবে, যেখানে ব্রিটেনকে আমাদের আক্রমণ করতে হলে 3000-4000 মাইল পাড়ি দিতে হবে, আবার ফিরে গিয়ে সরঞ্জাম সংগ্রহ করতে হবে। ফলে দীর্ঘমেয়াদে আমরা 2-1 অনুপাতে বাড়তি সুবিধা পাব। ব্রিটেন তার নৌবাহিনী দিয়ে ইউরোপের সাথে আমাদের ব্যবসায় প্রভাব ফেলতে পারে ঠিকই, কিন্তু আমরাও তাই চাই পশ্চিম ভারতের সাথে তার ব্যবসার উপর প্রভাব ফেলতে, কারণ সেই অঞ্চল আমাদের মহাদেশের একেবারে কাছে। ফলে আমাদের দয়া ও সদিচ্ছার ওপরই নির্ভর করবে তার ব্যবসা। শান্তিকালে আমরা স্থায়ী নৌবাহিনী রাখতে না চাইলে তাও একটি ব্যবস্থা হতে পারে।
ব্যবসায়ীদের উৎসাহিত করার জন্য যদি এমন প্রণোচনা দেওয়া হয় যে সেটা 20, 30, 40 বা 50 কামান লাগানো জাহাজ নির্মাণ করে এবং সেগুলোতে পণ্য পরিবহন করে, এই প্রণোচনা ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ অনুযায়ী দেওয়া যেতে পারে। তাহলে 50-60টি এমন জাহাজ এবং কয়েকটি গার্ডশিপ বা প্রহরী জাহাজ দিয়ে পর্যাপ্ত নৌবাহিনী গড়ে তোলা সম্ভব। তাও ইংল্যান্ডের মতো বিশাল ব্যয় নয়, যেখানে তাদের জাহাজগুলো শান্তিকালে ঘাটে পড়েই থাকে, পচে যায়। বাণিজ্য এবং প্রতিরক্ষাকে এক সূত্রে গাঁথা বুদ্ধিমানের কাজ, কারণ যখন আমাদের শক্তি এবং সম্পদ পরস্পরের সহযোগী হয়ে ওঠে, তখন আমাদের কোনো বাহ্যিক শত্রুকে ভয় করার কিচ্ছু থাকে না। প্রায় প্রতিটি প্রতিরক্ষা সামগ্রীতেই আমরা স্বয়ংসম্পূর্ণ। পাট এত বেশি জন্মায় যে দড়ির অভাব হবে না। আমাদের লোহা অন্য দেশের তুলনায় উৎকৃষ্ট। আমাদের ছোট অস্ত্র বিশ্বমানের। কানুন আমরা সহজেই ঢালাই করতে পারি। বারুদ ও সালফার প্রতিদিন তৈরি করছি। আমাদের জ্ঞান প্রতিনিয়ত উন্নত হচ্ছে। সংকল্প আমাদের স্বভাবগত চরিত্র, এবং সাহস কখনো আমাদের ছেড়ে যায়নি। তাহলে বলো, আমাদের কি দরকার? আমরা কেন দ্বিধাগ্রস্ত? ব্রিটেন থেকে আমরা ধ্বংস ছাড়া কিছু আশা করতে পারি না। যদি সেই আবার আমেরিকার শাসনে ফিরে আসে, তাহলে এই মহাদেশে আর বসবাস করার মতো কিচ্ছু থাকবে না। অবিশ্বাস সর্বদা জেগে উঠবে, বিদ্রোহ বারবার হবে। আর কে এগিয়ে যাবে সেগুলো দমন করতে? কে নিজের জীবন নিয়ে ঝুঁকি নেবে নিজের দেশের মানুষকে বিদেশি শাসনে ঠেলে দিতে? পেনসিলভেনিয়া ও কানেকটিকাটের মধ্যে কিছু অপ্রদত্ত জমি নিয়ে যে বিরোধ দেখা গেছে, তা দেখায় যে ব্রিটিশ শাসনের কি অসারতা, এবং স্পষ্ট প্রমাণ দেয় যে কেবল মহাদেশীয় কর্তৃত্বই মহাদেশীয় বিষয়ের উপযুক্ত নিয়ন্ত্রক। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই মুহূর্তটাই সবচেয়ে উপযুক্ত, কারণ আমাদের জনসংখ্যা কম, ফলে অধিকাংশ জমি এখনও খালি পড়ে আছে। এই জমিগুলো ভবিষ্যতে রাজার অপদার্থ অনুচরদের মাঝে বিলিয়ে না দিয়ে বর্তমান ঋণ শোধে ও সরকারের স্থায়ী খরচে ব্যবহার করা যেতে পারে। পৃথিবীর আর কোনো জাতির হাতে এমন সুযোগ নেই। এই উপনিবেশগুলোর শৈশব অবস্থা বা অবিকশিত অবস্থা আসলে স্বাধীনতার পক্ষে একটি যুক্তি। আমরা সংখ্যায় ও শক্তিতে যথেষ্ট, বরং আরও বেশি হলে হয়তো ঐক্য কমে যেত। লক্ষণীয় যে একটি দেশের জনসংখ্যা যত বাড়ে, তার সেনাবাহিনী তত ছোট হয়। প্রাচীনরা সৈন্য সংখ্যায় আধুনিকদের চেয়ে অনেক এগিয়ে ছিল, কারণ জনসংখ্যা বাড়লে ব্যবসা বাণিজ্যও বাড়ে, আর মানুষ তার ভেতরেই ডুবে যায়। বাণিজ্য দেশপ্রেম ও সামরিক মনোবল উভয়কেই কমিয়ে দেয়। ইতিহাস বলে, সবচেয়ে সাহসী বিজয়গুলো হয়েছে একটি জাতির কৈশোরে। বাণিজ্য বাড়ার সঙ্গে সঙ্গে ইংল্যান্ড তার মনোবল হারিয়েছে। লন্ডন শহর জনসংখ্যায় বিশাল হলেও বারবার অপমান সহ্য করে এক কাপুরুষের মতো। মানুষের হারাবার মতো যত বেশি কিছু থাকে, তত কম সে ঝুঁকি নিতে চায়। ধনীরা সাধারণত ভীতির দাস হয় এবং শাসকের সামনে কুকুরের মতো লেজ নাড়িয়ে কাঁপতে কাঁপতে আনুগত্য প্রকাশ করে। যুবক যেমন ব্যক্তির জীবনে ভালো অভ্যাস গড়ে তোলার সময়, তেমনি জাতির ক্ষেত্রেও। এখন থেকে 50 বছর পরে মহাদেশকে একটা শাসন ব্যবস্থায় রূপান্তরিত করা কঠিন, এমনকি অসম্ভব হয়ে পড়বে। বাণিজ্য ও জনসংখ্যা বৃদ্ধির ফলে যত বৈচিত্র্যপূর্ণ স্বার্থ তৈরি হবে, তত বিভ্রান্তি সৃষ্টি হবে। তখন এক উপনিবেশ অপর উপনিবেশের সাহায্যকে তুচ্ছ মনে করবে। একে অপরকে সাহায্য করার পরিবর্তে গর্ব ও অহংকারে নিজের ছোট ছোট বিশেষত্ব নিয়ে গর্ব করবে, আর জ্ঞানীরা আফসোস করবে কেন আগে ঐক্য গড়ে ওঠা হলো না। এই কারণেই এখনই হচ্ছে প্রকৃত সময় একটি জাতীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার। শৈশবে গড়ে ওঠা অন্তরঙ্গতা ও দুর্দশার মধ্যে গঠিত বন্ধুত্ব, এই দুটোই সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং অপরিবর্তনীয়। আমাদের বর্তমান ঐক্য এই দুই বৈশিষ্ট্যের ছাপ বহন করে। আমরা নবীন এবং আমরা দুর্ভোগ ভোগ করেছি, তবুও আমাদের ঐক্য টিকে আছে, এবং ভবিষ্যৎ প্রজন্মের গর্ব করার জন্য এটি একটি স্মরণীয় সময় নির্ধারণ করেছে। এখন এমন এক ব্যতিক্রমী মুহূর্ত, যা একটা জাতির জীবনে কেবল একবার আসে, নিজস্ব শাসন ব্যবস্থা গঠনের সময়। বেশিরভাগ জাতি এই সুযোগ হাতছাড়া করেছে এবং পরবর্তীতে বিজয়ীদের কাছ থেকে আইন গ্রহণ করার বাধ্য হয়েছে, নিজেরা তৈরি করার বদলে। প্রথমে তারা পেয়েছে একজন রাজা, তারপর শাসন ব্যবস্থা, অথচ শাসনের নীতিমালা আগে গঠিত হওয়া উচিত, তারপর তাদের বাস্তবায়নের জন্য প্রতিনিধি নিয়োগ করা উচিত। অন্যদের ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত এই সুযোগকে কাজে লাগানো। শাসন ব্যবস্থা শুরু হোক ঠিক প্রান্ত থেকে।
যতক্ষণ না আমরা সম্মত হই যে আমেরিকায় শাসনের আসন আইনগত ও কর্তৃত্বভাবে পূর্ণ করা হবে, ততক্ষণ আমরা ঝুঁকিতে থাকব যে কোনো ভাগ্যবান দস্যু সেই স্থান দখল করে আমাদের উইলিয়াম দ্য কনকোয়েরারের মতো আচরণ করবে, তলোয়ারের জোরে আইন চাপিয়ে দেবে। তখন আমাদের স্বাধীনতা কোথায় থাকবে, আমাদের সম্পত্তি কোথায় যাবে? ধর্মের বিষয়ে আমি মনে করি এটি সব জাতির সরকারের একটি অপরিহার্য কর্তব্য যে সব বিবেকবান ধর্মীয় অনুশীলনকারীদের সুরক্ষা প্রদান করা। এছাড়া ধর্মের বিষয়ে সরকারের আর কোনো করণীয় নেই। যদি কেউ তার সংকীর্ণ ও স্বার্থপর মনোভাব ত্যাগ করে, তাহলে সে দেখবে ধর্মীয় বৈচিত্র্যে কোনো ভয় নেই। সন্দেহ হল নিচু আত্মার সঙ্গী এবং ভালো সমাজের ধ্বংসকারী। আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি এটা হলো সর্বশক্তিমানের ইচ্ছা যে আমাদের মাঝে ধর্মীয় মতবিরোধ থাকবে। এতে আমাদের খ্রিস্টীয় দয়ার প্রসার ঘটে। যদি সবাই একইভাবে চিন্তা করত, তাহলে আমাদের ধর্মীয় নৈতিকতা পরীক্ষা দেওয়ার কোনো সুযোগই থাকত না। এই উদার দৃষ্টিভঙ্গিতে আমি বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীকে একই পরিবারের সন্তানের মতো দেখি। তাদের পার্থক্য কেবল খ্রিস্টীয় নাম অনুযায়ী। 40 নম্বর পাতায় আমি কন্টিনেন্টাল চার্টারের গুরুত্ব নিয়ে কিছু সংক্ষিপ্ত ধারণা দিয়েছিলাম। এখানে আবারও সেই বিষয়ে বলতে চাই। একটি চার্টার হল একটি আনুষ্ঠানিক চুক্তি, যেখানে পুরো জাতি প্রতিটি অংশের অধিকার রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়। তা ধর্মীয় স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা বা সম্পত্তি হোক। সুষ্ঠু চুক্তি ও সঠিক হিসেব বন্ধুত্বকে দীর্ঘস্থায়ী করে। আমি পূর্বেও বলেছিলাম বৃহৎ ও সমান প্রতিনিধিত্ব থাকা জরুরি। এটি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অল্প সংখ্যক ভোটার বা প্রতিনিধি উভয়ই বিপজ্জনক। যদি প্রতিনিধিদের সংখ্যা অল্প হয় এবং অসমান হয়, বিপদের মাত্রা আরও বেড়ে যায়। যেমন যখন অ্যাসোসিয়েটার্সদের পিটিশন পেনসিলভেনিয়ার অ্যাসেম্বলিতে উঠেছিল, তখন 28 জন সদস্য উপস্থিত ছিলেন। সব বক্স কাউন্টির 8 জন সদস্য বিরোধিতা করেন। যদি চেস্টার কাউন্টির 7 জন সদস্য তা করতেন, তাহলে পুরো প্রদেশ মাত্র 2টি কাউন্টির দ্বারা শাসিত হতো। এ ধরনের অনাচারকে রোধ করতে জনসাধারণকে সতর্ক থাকতে হবে। তদুপরি শেষ অধিবেশনে অ্যাসেম্বলির পক্ষ থেকে যেভাবে প্রাদেশিক প্রতিনিধিদের ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে, তা একটি সতর্ক সংকেত। কিছু দুর্বল ও হাস্যকর নির্দেশনা, যেগুলো স্কুল ছাত্রদেরও লজ্জা দিত, বাইরে অল্প কয়েকজনের দ্বারা অনুমোদিত হয়ে পুরো কলোনির পক্ষে পাশ হয়েছে। অথচ যদি জনসাধারণ জানত সেই অ্যাসেম্বলি কতটা অনিচ্ছার সাথে প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো নিয়েছিল, তাহলে তারা তাদের উপর কখনোই এমন আস্থা রাখত না। তাৎক্ষণিক প্রয়োজন অনেক সময় অনেক কিছুই সুবিধাজনক করে তোলে, কিন্তু স্থায়িত্ব দিলে তা অত্যাচারে পরিণত হয়। তাৎক্ষণিক ও ন্যায় এক বিষয় নয়। আমেরিকা দুর্দশা যখন পরামর্শ দাবি করেছিল, তখন বিভিন্ন অ্যাসেম্বলির প্রতিনিধি নিয়োগই সবচেয়ে উপযুক্ত ছিল, এবং তারা যেভাবে কাজ করেছে তাতে আমেরিকা ধ্বংস থেকে রক্ষা পেয়েছে। কিন্তু যেহেতু ভবিষ্যতেও আমাদের একটি কংগ্রেস প্রয়োজন হবে, তাই এর সদস্য নির্বাচন পদ্ধতি চিন্তার বিষয়। একদল মানুষের হাতে নির্বাচন ও প্রতিনিধিত্বের মতো বিশাল ক্ষমতা রাখা কি ঠিক? যখন আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিকল্পনা করছি, মনে রাখতে হবে নৈতিকতা বংশগত নয়। আমরা প্রায়ই শত্রুর ভুল থেকে চমৎকার শিক্ষা লাভ করি। যেমন ট্রেজারির লর্ড কর্নওয়াল নিউ ইয়র্ক অ্যাসেম্বলির পিটিশন অবজ্ঞা করে বলেছিলেন, ওই হাউস তো মাত্র ২৬ জন নিয়ে গঠিত, এত অল্প সদস্য নিয়ে পুরো জনগণের পক্ষে কথা বলা যায় না। তার এই অনিচ্ছাকৃত সততা আমাদের চোখ খুলে দেয়। পিহ্নানোট: যারা সমান ও বৃহৎ প্রতিনিধিত্বের গুরুত্ব সম্পূর্ণরূপে বুঝতে চান, তারা বার্গের পলিটিক্যাল ডিসকুইজিশনস বইটি পড়তে পারেন। সবশেষে, অনেকের কাছে অদ্ভুত মনে হলেও কিংবা তারা তা স্বীকার করতে অনিচ্ছুক হলেও, কিছু শক্তিশালী ও জোরালো কারণ দেখানো যায় যে একটি প্রকাশ্য ও দৃঢ় স্বাধীনতার ঘোষণা ছাড়া কিছুই আমাদের সমস্যার দ্রুত সমাধান করতে পারবে না। জাতিগুলির রীতি হল, যখন 2 রাষ্ট্র যুদ্ধরত থাকে, তখন তৃতীয় কোনো শক্তি মধ্যস্থতা করে শান্তি আনতে চায়। কিন্তু যতক্ষণ আমেরিকা নিজেকে ব্রিটেনের অধীন রাষ্ট্র বলে, ততক্ষণ কোনো শক্তি, যদিও সদিচ্ছায় প্রস্তুত থাকে, আমাদের পক্ষে মধ্যস্থতা করতে পারবে না। সুতরাং আমাদের বর্তমান অবস্থা যদি থাকে, তাহলে আমাদের যুদ্ধ চিরকাল চলতে থাকবে। দ্বিতীয়ত, এটা অযৌক্তিক হবে যদি আমরা ভাবি ফ্রান্স বা স্পেন আমাদের কোনো রকম সাহায্য করবে, যদি আমাদের উদ্দেশ্য হয় সেই সাহায্যকে শুধু ব্রিটেন ও আমেরিকার সম্পর্ক পুনঃস্থাপনের জন্য ব্যবহার করা।
কারণ এমন পরিস্থিতিতে সেই দেশগুলিই ক্ষতিগ্রস্ত হবে। তৃতীয়ত, যতক্ষণ আমরা নিজেদের ব্রিটেনের প্রজা বলে পরিচয় দিচ্ছি, ততক্ষণ বিদেশি জাতিগুলোর দৃষ্টিতে আমরা বিদ্রোহী হিসেবেই বিবেচিত হব। এমন নজির তাদের অভ্যন্তরীণ শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়ায়, যেখানে লোকেরা প্রজা পরিচয়ে অস্ত্র ধারণ করে। আমরা এখানে থাকায় এই বৈপরীত্য বোঝাতে পারি বটে, কিন্তু বিদ্রোহ আর আনুগত্যকে একসাথে মেলানো সাধারণ বোধের আওতায় পড়ে না। চতুর্থত, যদি একটি ঘোষণাপত্র প্রকাশ করে বিদেশি দরবারে পাঠানো হতো, যাতে বর্ণনা করা হতো আমরা কি নিপীড়ন সহ্য করেছি, কি প্রণালীতে সমাধান চেয়েছি কিন্তু ব্যর্থ হয়েছি, এবং একই সাথে ঘোষণা দিতাম যে ব্রিটিশ রাজকক্ষের নিষ্ঠুর মনোভাবের কারণে আমরা আর সুখে বা নিরাপদে বাস করতে পারছি না, তাই আমাদের বাধ্য হয়েই সম্পর্ক ছিন্ন করতে হয়েছে, এবং সেই সঙ্গে বিদেশি দরবারগুলোকে আমাদের শান্তিপূর্ণ মনোভাব ও তাদের সাথে বাণিজ্যে আগ্রহের কথা জানাতাম, তবে এমন একটি ঘোষণাপত্র আমেরিকার জন্য এতটাই সুফল আনত, যা শত শত আবেদনপত্র ব্রিটেনে পাঠানোর চেয়েও বেশি কার্যকর হতো। বর্তমানে ব্রিটিশ প্রজার পরিচয় আমরা বিদেশে না গ্রহণযোগ্য না শ্রবণযোগ্য। সব দরবারের রীতি আমাদের বিরুদ্ধে, আর তা থাকবে যতক্ষণ না আমরা স্বাধীনতা ঘোষণা করে অন্য জাতিগুলোর সমকক্ষ হই। এই পদক্ষেপগুলো প্রথমে অদ্ভুত আর কঠিন মনে হতে পারে, কিন্তু আমাদের ইতিপূর্বে গৃহীত অন্যান্য পদক্ষেপের মতোই অল্প সময় তা অভ্যস্ত স্বাভাবিক হয়ে উঠবে। আর যতদিন না স্বাধীনতা ঘোষণা হয়, ততদিন পুরো মহাদেশ নিজেকে এমন একজন মানুষের মতো অনুভব করবে যে কোনো অপ্রিয় কাজ বারবার পিছিয়ে দেয়, জানে সেটা করতেই হবে কিন্তু শুরু করতে ঘৃণা করে, সেটা শেষ হয়ে যাক এমন কামনা করে, আর সেই প্রয়োজনীয় কাজের চিন্তায় সারাক্ষণ পীড়িত থাকে। আপনার যদি আমাদের অডিও বুক শুনে ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী অডিও বই বা অধ্যায় আপনি সবার আগে শুনতে পারেন। আপনার কোনো বইয়ের অনুবাদ শুনতে ইচ্ছা করে? কমেন্টে জানিয়ে দিন। আপনার পছন্দ আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুনতে থাকুন অডিও গ্রন্থ।